হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই নতুন কোর্সে, যেখানে আমরা ফিজিক্স প্রথম পত্র সবটা পড়বো, সেটার প্রথম ক্লাসে। সো আজকে আমরা মূলত আমাদের যে নিউটনিয়ান বলবিদ্যা, এই নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়টা শুরু করব। সো এই অধ্যায়ের মানে যত কিছু আছে সব কিছু আমরা ইনশাল্লাহ এই কোর্সের এই অধ্যায়ের ক্লাসে কভার করব। সো আমাকে একটু চ্যাট বক্সে জানাও আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, এবং আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এবং স্ক্রিন ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। তারপরে আজকের ক্লাসটা শুরু করব। ওকে, সো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ফিজিক্স প্রথম পত্র যে ব্যাচ আছে, ফিজিক্স প্রথম পত্র কোর্স। সো এই ব্যাচের প্রথম ক্লাস। ওকে, এই যে এই ব্যাচটার প্রথম ক্লাস আমরা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা দিয়ে শুরু করতেছি। সো আমি নিউটনিয়ান বলবিদ্যা শুরু করব, এবং তোমাদের যে ম্যাথলসিয়াম ভাইয়া, সে হচ্ছে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা দিয়ে শুরু করবে। ওকে, সো এই কোর্সটা নামানোর পেছনের উদ্দেশ্যটা আসলে কি? উদ্দেশ্যটা হচ্ছে যে আমি এবং সিয়াম দুইজন যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করতে পারি। ওকে, সো আমি আমার তরফ থেকে চেষ্টা করব যে আমি যে অধ্যায়গুলো পড়াবো তোমাদের ওই অধ্যায়গুলোতে একদম টপ নচ প্রিপারেশনটা কমপ্লিট করতে, একদম বেসিক থেকে শুরু করে যতটুকু অ্যাডভান্সে যাওয়া যায়। কারণ অ্যাডভান্সে যাওয়ার সময়টা কিন্তু অ্যাডমিশনের সময় না, একাডেমিকেই যতটুকু ডিপে যাওয়া যায়, যতটুকু ডিপে যে তুমি জিনিসটাকে উপলব্ধি করতে পারো, ওটার সময় একাডেমিকেই, ওটার সময় কিন্তু অ্যাডমিশনে না। ওকে, যে কারণে এই একাডেমিক ব্যাচগুলো নামানো, যেখানে আমরা খুবই যত্ন সহকারে একদম কম্প্যাক্ট আকারে তোমাদেরকে পুরোটা অধ্যায়ের যতটুকু অ্যাডভান্সে নিয়ে যাওয়া যায় আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব। ওকে, এবং সিয়ামের দিক থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ তার অ্যাডভান্সের কতটুকু গভীরে সে যাইতে পারবে এটা আমি নিজেও জানি না, কারণ তার র্যাঙ্কগুলো দেখলেই এরকম বোঝা যায়। সো আশা করি এটা তোমাদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি। এই কোর্সটা তোমরা খুব সুন্দর করে পদার্থবিজ্ঞানটাকে গোছানোর জন্য একটা কমপ্লিট সলিউশন, ওয়ান স্টপ সলিউশন পাচ্ছ এই কোর্সটাতে। ওকে, সো ইনশাল্লাহ আমাদের দিক থেকেও বেস্টটা আমরা দেওয়ার চেষ্টা করবো। সো আজকে আমরা শুরু করতেছি হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, এটার প্রথম লেকচার আজকে। ওকে, সো প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই অধ্যায়ের কতগুলা ক্লাস লাগবে? সো নিউটনিয়ান বলবিদ্যা হচ্ছে আমাদের পুরো ফিজিক্স প্রথম পত্রের সবচেয়ে বড় অধ্যায়। সো তারপরে আমরা আশা করতেছি 12 থেকে 13টা ক্লাসের মধ্যে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। প্রতিটা ক্লাসের দৈর্ঘ্য হয়তো হবে 1 ঘন্টা 20 মিনিট বা 30 মিনিট, এর বেশি হবে না। ওকে, সো ইনশাল্লাহ খুব সুন্দর করে আমরা অধ্যায়টা শেষ করবো। এর আগে তোমাদের যেহেতু এটা প্রথম ক্লাস, আমাদের যে এনভায়রনমেন্ট আছে এটার সাথে একটু পরিচয় করায় দিই, যে ক্লাসগুলা কই পাবা, নোটগুলা কই পাবা, বা ডিসকাশন গ্রুপ কই, বা এই জিনিসগুলো সম্পর্কে, আমাদের ওয়েবগুলো সম্পর্কে একটু পরিচিত করায় দিই। ওকে, সো আমাদের কিন্তু মোবাইল অ্যাপ আছে। তোমরা তোমাদের প্লে স্টোরে যাবা, গুগল প্লে স্টোর। সো সেখানে যে সার্চ করবা এইচএসসি ক্র্যাকার্স, এই যে এই নামে এইচএসসি ক্র্যাকার্স নামে সার্চ করবা। দুর্ভাগ্যবশত যারা আইফোন ইউজার, যারা একটু পশ, তাদের জন্য আমরা অ্যাপ লঞ্চ করতে পারিনি। সো তোমাদের ওয়েবসাইট ইউজ করতে হবে। সো তোমাদের জন্য ওয়েবসাইট হচ্ছে hccrackers.com। ওকে, এইচএসসি ক্র্যাকার্স লিখে সার্চ করলেই হয়ে যাবে। বাট যারা অ্যান্ড্রয়েড ইউজার, তোমাদের জন্য আমাদের মোবাইল অ্যাপ আছে, প্লে স্টোরে যে এইচএসসি ক্র্যাকার্স লিখে সার্চ করলেই পেয়ে যাবা। সো আমরা অ্যাপে বা ওয়েবসাইটে কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, জাস্ট যাবা তোমার স্টাডি অপশানে। স্টাডি অপশানে গেলেই তুমি তোমার আপকামিং যতগুলা ক্লাস, ওই সবগুলা ক্লাস এই জায়গাতে তুমি দেখতে পারবা। সবগুলা ক্লাস তোমার এই জায়গাতে চলে আসবে, তোমার আর রুটিনও খুঁজতে হবে না। সবসময় আপকামিং ক্লাসগুলো এখানে চলে আসবে। যেমন এই যে এই ক্লাসটা লাইভ অনগোয়িং, এবং তোমাদের পরবর্তী ক্লাসটা হচ্ছে এটা অন্য একটা ব্যাচের ক্লাস। ঠিক আছে, সো জাস্ট এখানে ক্লিক করে তুমি যদি জয়েনে ক্লিক করো, তাইলে আজকের ক্লাসটাই জয়েন করে ফেলতে পারবা লাইভে। ওকে, এখন ক্লাস শেষে তুমি নোটগুলা বা কন্টেন্টগুলা কই পাবা? সেখানের জন্য তুমি যাবা হচ্ছে এই যে পেইড ব্যাচ, যেহেতু এটা একটা পেইড ব্যাচ, সো পেইড সেকশনে যাবা। এই যে এই কোর্সটা এখানে লেটস স্টাডি একটা অপশন দেখাচ্ছে তোমাকে। এখানে ক্লিক করলে এই কোর্স সম্পর্কিত সবকিছু তুমি এখানে পেয়ে যাবা। আর্কাইভ ক্লাসগুলো এই সেকশনে পেয়ে যাবা, গাইডলাইন সেশনগুলো এই সেকশনে পেয়ে যাবা, লাইভ ক্লাসগুলো রেকর্ডেড ভার্সনটা এই সেকশনে পেয়ে যাবা। সো এখানে ক্লিক করবা। সো তুমি যে অধ্যায়ে লাইভ ক্লাস করতে চাচ্ছ বা যে অধ্যায়ে ক্লাস করতে চাচ্ছ, মনে করো নিউটনিয়ান বলবিদ্যা আজকের ক্লাসটা। সো আজকের ক্লাসটা শেষ হলে এই জায়গাতে, এটার ভিতরেই এখানে তুমি রেকর্ডেডটা পেয়ে যাবা। এর নিচে এই জায়গাতে ক্লাস নোট, প্র্যাকটিস শিট, এই জিনিসগুলো পেয়ে যাবা। ক্লাস সম্পর্কিত যদি কোনো কমেন্ট থাকে, তুমি এই কমেন্টে এই জায়গাতে করে দিতে পারবা। ওকে, সো এই হচ্ছে ক্লাস সম্পর্কিত সবকিছু, এবং প্রত্যেকটা জিনিসের কোর্স সম্পর্কিত যত অ্যানাউন্সমেন্ট আছে সবকিছু আমাদের ওয়েবসাইট অ্যাপেই পেয়ে যাবা। ফেসবুক না ইউজ করলেও চলবে। সো এই জায়গাতে অ্যানাউন্সমেন্ট সেকশনে সেই অ্যানাউন্সমেন্টগুলো পেয়ে যাবা, রুটিন সেকশনে রুটিনগুলো পেয়ে যাবা, গ্রুপ সেকশন থেকে গ্রুপে জয়েন করে ফেলতে পারবা। আর প্রত্যেকটা ক্লাসের জয়েন করার সময় তোমাদেরকে পাসকোড চাইতে পারে জুমে। সো সেক্ষেত্রে পাসকোডটা নিচে লেখা থাকবে। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমাদের ছোট্ট ওভারভিউ আমাদের অ্যাপ এবং ওয়েবসাইটের। তোমরা এখনো তো ক্লাস করো নাই, সো ক্লাসের রিভিউ তো দিতে পারবে না, বাট অ্যাপ আর ওয়েবসাইটটা ইউজ করছো। আমাকে জাস্ট একটু জানাও যে তোমাদের ওয়েবসাইট এবং অ্যাপ, এইটার যে এনভায়রনমেন্ট, এটা তোমাদের কাছে কেমন লাগছে। তারপরে আমরা ক্লাসটা শুরু করি। কারণ এই ওয়েবসাইট এবং অ্যাপ পুরোটাই হচ্ছে আমি মানে স্টুডেন্টদের সাথে ইন্টারেকশন করে তারা কি কি প্রবলেম ফেস করে
সেই ফেস যে প্রবলেমগুলো করে সেগুলোকে একসাথে করেই মূলত ওয়েবসাইটটা তৈরি করছি, যেন এক জায়গাতে কমপ্লিট সব কিছু পেয়ে যায়। ওকে, আর ফিউচারে এক্সাম যদি হয় সেক্ষেত্রে এক্সামের জন্য আলাদা একটা বাটন চলে আসবে এই জায়গাতে। সো এক জায়গাতেই তোমরা এক্সামটাও পেয়ে যাবা। ঠিক আছে, এক্সামটা এখনো হচ্ছে না, নেক্সট শনিবারের পরের শনিবার থেকে শুরু হবে। ঠিক আছে, খুবই ফ্রেন্ডলি জোস। ঠিক আছে, সৃজন, তারপর তোকি। আঞ্জুমান বলছে ভাই কিছু বুঝতেছি না কিভাবে ইউজ করব। আঞ্জুমান, তুমি যদি অ্যান্ড্রয়েড ইউজার হও তাহলে তোমার প্লে স্টোরে যাবা, প্লে স্টোরতে জন্য যেখান থেকে গেম নামাও, ওইখানে যে সার্চ করবা এইচএসসি ক্র্যাকার্স, যে অ্যাপটা আসবে ওই অ্যাপটা ডাউনলোড করবা। অথবা তুমি গুগলে যাবা, গুগল ক্রোমে যে এই যে সার্চ অপশনটা থাকে না, এখানে লিখবা এইচএসসি ক্র্যাকার্স, এইচএসসি ক্র্যাকার্স লিখে সার্চ করবা, প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাই তোমার ওয়েব অ্যাপ। এখানের স্টাডি অপশনে তুমি সবকিছু পেয়ে যাবে। যারা মোবাইল থেকে দেখবা তাদের হয়তো উপরে এই নেভিগেশন বারটা আসবে না, তোমাদের হয়তো এখানে দেখবা যে এরকম একটা ইয়া হয়ে আছে, যে যেটাকে আমরা ইয়া বলি, কি বলে, লিস্ট বলি। সো এখানে ক্লিক করলে তোমার সাইডে হচ্ছে এই টপিকগুলো আসবে। ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। সো ক্লাসটা শুরু করার জন্য সবাই রেডি কিনা বলো। আমরা খুব সুন্দর করে বেসিক থেকে ধরে ধরে এই অধ্যায়ের যতটুকু অ্যাডভান্সে যাওয়া যায় সবটার মধ্যে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ক্লাসগুলা করার পরে মানে কোনো ম্যাথ নাই, অ্যাডমিশনের হোক একাডেমিকের হোক, তুমি পারবা না এরকম কোনো ম্যাথ ইনশাল্লাহ হবে না। জাস্ট আমার তরফ থেকে তোমাদের প্রতি চাহিদা যেটা থাকবে যে প্রত্যেকটা ক্লাস লাইভে কইরো আমার সাথে, কারণ লাইভে একটা ইন্টারাকশন করার সুযোগ পাবা তোমরা। ক্লাস শেষে আমি তোমাদের সাথে কথা বলার জন্য সুযোগ দিব, যে ভাইয়া কোনটা বোঝো না আমাকে বলো, আমি বারবার বোঝাই দিব। সো কাইন্ড অফ তোমার বাসায় এসে আমি তোমার পড়াচ্ছি। বাসায় একজন ভাইয়া রাখলে যেরকমভাবে পড়াইতো, আমারে মনে করতেও তোমার বাসায় এখন এসে আমি তোমার পড়াচ্ছি। ক্লাস শেষে ডিরেক্টলি আমাকে প্রশ্ন করতে পারবা জুমে যে ভাই এইটা বুঝি নেই। ঠিক আছে, সো তোমাদের তরফ থেকে এইটা জাস্ট আমার চাওয়া থাকবে যে ক্লাসগুলা মন দিয়া করবা, ক্লাসগুলা রেগুলার করবা, ক্লাসগুলা লাইভের সাথে করবা। ঠিক আছে, ওকে। হোম টিউটর উইদাউট নাস্তা, হ্যাঁ ভালো জিনিস। এই তো তোমাদের একটা খরচ বাইচা গেল না, বাসায় গেলে তো নাস্তা দিতে হইতো। সো চলো শুরু করি আমরা। আর ওই যে র্যাঙ্কের ব্যাপারটা, কুইজের ব্যাপারটা, ওটা নতুন করে র্যাঙ্ক শুরু হবে, ওটা নিয়ে চিন্তা করিও না। সো এই অধ্যায়ের আমাদের মূলত অনেকগুলা টপিক পড়া লাগবে, অনেক বড় একটা অধ্যায়। যদি ভাগ করি অধ্যায়কে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বৃত্তাকার গতি আর একটা হচ্ছে রৈখিক গতি। ঠিক আছে, সো আলাদা আলাদাভাবে যদি কন্টেন্ট লিখি, এই অনেকগুলা কন্টেন্ট, এই নামগুলোর সাথে তোমরা মোটামুটি পরিচিত, যেমন ভরবেগ পড়ছো, সংঘর্ষ পড়ছো, বলের ঘাত পড়ছো, এসজিতেই পড়ছো, বৃত্তাকার গতি, টান, ব্যাংকিং কোন নতুন পড়বা, ঘর্ষণ এসজিতে পড়ছো, অনেক কিছু তোমরা এসজিতে পড়ছো। কিন্তু এইগুলারও আরো অনেক অ্যাডভান্স ভার্সন হইতে পারে যেগুলো আমরা এই অধ্যায়ে পড়বো। ওকে, নামগুলা সম্পর্কে তোমরা পরিচিত থাকতে পারো, বাট কন্টেন্টগুলা আরো অ্যাডভান্স হয়েছে। যখন কলেজে উঠছো, কলেজের বইয়ে কন্টেন্টগুলো আরো অ্যাডভান্স হয়েছে। সো প্রত্যেকটা টপিক আমরা ধরে ধরে পড়বো। মেইনলি নিউটনিয়ান বলবিদ্যা, নামের মধ্যে বল আছে। এই অধ্যায়ে যে জিনিসটা নিয়ে আমরা পড়াশোনা করবো সেটা হচ্ছে বল। ওকে, যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো বা পড়াশোনাটা শুরু করবো সেটা হচ্ছে এই অধ্যায়ে, সেটা হচ্ছে বল। এখন বল কি জিনিস? সো বলকে বোঝার আগে তোমার আগে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে জড়তা জিনিসটা কি। সো আমরা আগে জড়তা জিনিসটা আগে পড়ে আসি। এটা তোমরা এসসিতে পড়ছো, ঠিক আছে? সো কিছু কিছু জিনিস তোমাদের কাছে মনে হবে যে ভাই এটা এসসিতে পড়ছি, সো প্যারা খাওয়ার দরকার নাই, এটা তোমার জন্যই ভালো যে আগে একবার পড়ছো, সো আরেকবার রিভিশন দিচ্ছ। সো জড়তা জিনিসটা কি তোমরা জানো তো? জড়তা জিনিসটা কি? জড়তা জিনিসটা কি? জড়তা জিনিসটা হচ্ছে বস্তু যেই অবস্থায় আছে ওই অবস্থায় থাকার যে প্রবণতা, এটাই হচ্ছে জড়তা। মনে করো যে আমি এই জায়গাতে একটা বক্স আছে, এই বক্সের উপর যদি আমি একটা কয়েন রাখি, মনে করো একটা কয়েন রাখলাম, সো এটা তো কয়েন হইলো না। সো মনে করো একটা কয়েন রাখলাম, হ্যাঁ, এই বক্সের উপরে একটা কয়েন আমি রেখে দিলাম। এখন হঠাৎ করে যদি খুবই দ্রুত তুমি এই বক্সে একটা দাও লাথি, কি দিচ্ছ? এই বক্সে একটা লাথি দাও হঠাৎ করে খুবই দ্রুত, তাইলে বলো তো এই কয়েনটাও কি তোমার সামনে যাবে কিনা? এরকম এক্সপেরিমেন্ট করছো না ছোটবেলায়? এরকম অনেক এক্সপেরিমেন্ট মানে রিলসে দেখা যায়, তাই না? মানে ফেসবুকের রিলসে দেখা যায় যে একটা টেবিলের উপর চাদর বসায় রাখে, মনে করো এটা একটা টেবিল, এই টেবিলের উপর তারা হচ্ছে চাদর বসায় রাখে, এখানে মনে করো একটা চাদর আছে, তারপর একটা গাড়ির সাথে বেঁধে টান দেয়। দেখছো আমেরিকানরা এই কাজগুলা করে, মনে করো একটা গাড়ির সাথে বেঁধে এটা টান দিচ্ছে, একটা বলে টান দিচ্ছে এই দিক থেকে। দেখছো আমেরিকানরা বেশি এই রিলস গুলা বানায়। সো অনেক জোরে যখন টান দেয় তখন দেখা যায় যে টেবিলের উপর যে গ্লাসগুলা রাখছিল বা যে তোমার প্লেটগুলা রাখছিল ওইগুলো এগুলার জায়গাতেই পড়ে থাকে, এই কন্টেন্টগুলো এগুলার জায়গাতেই পড়ে থাকে, বাট চাদরটা সরে যায়। এরকম রিলস হয়তো দেখছো, তাই না?
ঠিক ব্যাপারটা ঘটে এইরকম এই জায়গাতেও। তুমি যদি খুব জোরে এটাকে ধাক্কা দাও, খুব জোরে এটাকে বল প্রয়োগ করো, গাড়ি দিয়ে জোরে টান দাও, তাহলে দেখবা এই বস্তুটা এখান থেকে সরে যাবে, বাট এই বৃত্তাকার যে রিংটা এটা এখানেই পড়ে থাকবে। তার মানে তুমি সর্বশেষে দেখবা যে রিংটা এখানেই পড়ে আছে, তোমার এই বক্সটা হয়তো সামনে চলে গেছে, রিংটা এখান থেকে জাস্ট নিচে পড়ে গেছে। এটা কেন হয়? এটা হয় হচ্ছে জড়তার কারণে। তার মানে জড়তা হচ্ছে এমন একটা ধর্ম, দেখো জড়তা মানে কিন্তু ভর না, তুমি কিন্তু জড়তা এটা সমান ভর লিখতে পারবা না, এটা লিখতে পারবা না। জড়তা মানে হচ্ছে এক প্রকার ধর্ম, যেই ধর্মটা কি বস্তুটা যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকার যে প্রবণতা, ওই ধর্মটাকে আমরা বলি জড়তা। ওকে, মনে করো তুমি শুয়ে আছো, তুমি শুয়েই থাকতে যাচ্ছ, এটা হচ্ছে তোমার জড়তা। ওকে, তুমি মনে করো মানে গতিশীল অবস্থায় আছো, গতিশীল অবস্থায় থাকতে চাচ্ছ, এটা হচ্ছে তোমার জড়তা। তুমি পড়াশোনা করতেছো না, তুমি মনে করো আজে বাজে কাজ করে সময় নষ্ট করতেছো, পড়াশোনা করতেই চাচ্ছ না, তার মানে যে অবস্থায় আছো ওই অবস্থায় থাকতে চাচ্ছ, এটাই তোমার জড়তা। তার মানে জড়তা বলতে বোঝায় এমন একটা কিছু যখন তুমি যে অবস্থায় আছো ওই অবস্থা থাকার যে প্রবণতা, ওই প্রবণতাটাকে বলি হচ্ছে আমরা জড়তা। তার মানে জড়তা মানে কিন্তু কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি না। ফিজিক্যাল কোয়ান্টিটি তো ভেক্টর চ্যাপ্টারে পড়ছো, যে রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি, রাশি আর ফিজিক্যাল কোয়ান্টিটি একটা আরেকটা ইংলিশ টার্ম আর কি। সো রাশি বলতে কি বোঝায়? যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি, ওকে, যেমন বল, যেমন হচ্ছে তোমার ত্বরণ, যেমন হচ্ছে সরণ। সো জড়তা কিন্তু কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি না, এটা হচ্ছে একটা ধর্ম, একটা প্রপার্টি, একটা ধর্ম, ঠিক আছে, একটা বৈশিষ্ট্য। ওকে, সো জড়তা মানে হচ্ছে একটা ধর্ম, যেই ধর্মটা আসলে কি বস্তুটা যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার যে প্রবণতা, সেই প্রবণতাটাকেই বলি আমরা জড়তা। যখন নোট করবা খুব সুন্দর করে ডেফিনেশনটা লেখো যে একটা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার যে প্রবণতা। আমি লিখে দিই, আমার সাথে তোমরা নোট করতে পারো যে বস্তু, আমি সংক্ষেপে লিখে দিই, তোমরা বড় করে লেখো, যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার যে প্রবণতা, তাকে বলি কি? তাকেই বলা হয় জড়তা। বুঝতে পারছো? অনেকে হয়তো এটার সাথে ফ্যামিলিয়ার, আমার ক্লাস হয়তো করছো এসএসসি এভারিতে, মানে যখন এসএসসি পরীক্ষার আগে আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ নাম ছিল, ওইখানে হয়তো করছো। সো জিনিসগুলো দেখবা যে তোমার কাছে সিমিলার মনে হচ্ছে। সো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার যে প্রবণতা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি জড়তা। তার মানে এটা কোনো রাশি না যে এটা পরিমাপ করতে পারবো, এরকম কোনো রাশি না, এটা কোনো রাশি না, এটা একটা ধর্ম। ওকে, এটা একটা ধর্ম, এটা একটা প্রপার্টি। তার মানে বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার যে প্রবণতা, এটাকে আমরা বলি জড়তা। ওকে, তার মানে জড়তা মানে আসলে ভর, এটা তুমি বলতে পারবা না। জড়তা মানে ভর, এই জিনিসটা বলতে পারবা না। তার মানে জড়তা হচ্ছে একটা ধর্ম, এটা কোনো রাশি না। ভর একটা রাশি, জড়তা কোনো রাশি না, এটা একটা ধর্ম। বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার যে প্রবণতা, এটাই জড়তা। এখন এই জড়তাটা আবার ভরের উপর ডিপেন্ড করে। যার ভর বেশি, হ্যাঁ স্লাইড পাওয়া যাবে ফেসবুকে, সমস্যা নেই, যার ভর বেশি তার জড়তা বেশি। ব্যাপারটা এভাবে চিন্তা করো, একটা মোটা মানুষ শুয়ে আছে, একটা চিকন মানুষ শুয়ে আছে, কেউ যদি টান দিয়ে তুলতে চাও, কারটা বেশি তোমার ইফোর্ট লাগবে? অবশ্যই মোটা মানুষের টান দিলে বেশি ইফোর্ট লাগবে, তার মানে তার জড়তাটা বেশি। একটা মোটা মানুষ দেখবা বেশি নড়তে টড়তে চায় না, তার মানে তার জড়তাটা বেশি। এটা ঠান্ডা মানুষ দেখবা যে বেশি নড়ে, তার মানে তার জড়তাটা কম। তার মানে এই জড়তা যে ধর্মটা, এই ধর্মটা আবার ভরের সমানুপাতিক। মানে যদি বস্তুর ভর বাড়ে তাহলে জড়তাও বাড়বে, যদি ভর কমে তাহলে জড়তাও কমবে, বাট তারা এক্স্যাক্টলি সেম না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার বন্ধু একটা কাজ করলে তুমিও করবা, তোমার বন্ধু একটা কাজ করছে নিষেধ করলে তুমি ওটা করবা না, বাট তুমি আর তোমার বন্ধু সেম না। ব্যাপারটা এরকম যে দুইজনের গলায় গলায় ভাব, বাট সেম না। তার মানে ভর বাড়লে জড়তাও বাড়বে, ভর কমলে জড়তা কমবে, বাট এক্স্যাক্টলি সেম না তারা। ঠিক আছে, মোটামুটি জিনিসটা ক্লিয়ার। জড়তা জিনিসটার ওভারঅল আইডিয়াটা মোটামুটি ক্লিয়ার। একটু বড় হয়ে আমরা জড়তার ভ্রামক আরেকটা জিনিস পড়বো, তখন জিনিসগুলো আরো ইন্টারেস্টিং হবে। মোটামুটি ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তার মানে জড়তা বলতে কি বোঝায়? বস্তুটা যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার যে প্রবণতা, তাকেই বলা হয় জড়তা। ওকে, যদি ক্লিয়ার হয় আমাকে একটা করে সি লিখো সবাই, চ্যাট বক্সে একটা করে সি লিখো যদি এতটুকু ক্লিয়ার হয়। আমরা একদম বেসিক থেকে শুরু করতেছি, একদম নুব লেভেল থেকে শুরু করছি। আমি ধরে নিচ্ছি তুমি কিছুই পড়ো না এতদিন এসসিতে, একদম নুব লেভেল থেকে শুরু করে একদম প্রো লেভেল পর্যন্ত আমরা যাব। ঠিক আছে, একটু সময় দাও। ওকে, ঠিক আছে, সবাই বুঝছো এই জিনিসটা।
তাইলে এই জড়তা থেকেই মূলত আমাদের বলের সংজ্ঞাটা আসে। ওকে, সো বল বলতে বলকে আসলে দুইভাবে ডিফাইন করা যায়, একটা হচ্ছে পুশ, একটা হচ্ছে পুল, মানে ধাক্কা অথবা টান, এই দুইটা ভাবে ডিফাইন করা যায়। তার মানে তুমি একটা বস্তু এখানে আছে, এই বস্তুটাকে একটা টান দিতে পার, একটা দড়ি লাগায় মনে করো একটা টান দিছ, এটাকে আমরা বল বলতে পারি। অথবা এই জায়গাতে একটা বস্তু আছে, একে তুমি ধাক্কা দিছো, কি করছো, একে দিছো একটা ধাক্কা বা পুশ, এটাকে আমরা বল বলতে পারি। তার মানে বলকে আসলে দুইভাবে ডিফাইন করা যায়, পুশ অথবা পুল, মানে ধাক্কা অথবা টান, দুইটা ভাবেই হইতে পারে। কেউ টানও দিতে পারো অথবা ধাক্কাও দিতে পারো, দুইটা ভাবেই হচ্ছে বলকে ডিফাইন করা যায়। এই অধ্যায়টা পড়াটা আসলে খুবই মজার, কারণ বলগুলো আসলে এমন রাশি যেগুলো আমরা হচ্ছে ফিল করতে পারি, যে দুই পাশ থেকে বল লাগতেছে, এই পাশ থেকে বল লাগতেছে, এই জিনিসগুলো আসলে আমাদের রিয়েল লাইফে আমরা ফিল করতে পারি। যে তোমার শরীরে যদি একটা ধাক্কা লাগে, তুমি তো এটা ফিল করতে পারবা, অনুভব করতে পারবা। সো এই বল জিনিসটা যেহেতু অনুভব করা যায়, তার মানে আমাদের পড়তে অনেক মজা লাগে। দেখবা যে পুরো অধ্যায়টাই পড়তে অনেক মজা লাগবে। ঠিক আছে, এখন বলের আসলে কাজগুলা কি, বল কি করতে পারে? বল একটা বস্তু যেটা স্থির অবস্থায় আছে তার মধ্যে গতির সঞ্চার করতে পারে। বলের কিছু বৈশিষ্ট্য তোমরা পড়বা, দেখবা যে তোমাদের বইয়ে আছে। ক্লাসটা করার পরে মেইন বইটা নিবা, মেইন বইটা নিয়ে লাইন বাই লাইন পড়বা, যা যা জিনিস আছে প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন পড়বা, দাগাবা, দাগায়া দাগায়া বইটা পড়বা, কারণ এটা তোমার কাজে লাগবে যখন তুমি বড় হবা, পরীক্ষার আগে রিভিশন দিবা, তখন হয়তো পুরো বল অধ্যায়টা, পুরো বইটা তোমার হয়তো 20 মিনিটের রিভিশন দেওয়া লাগবে। সো তখন যেন তুমি জানো যে কোন কোন জিনিসগুলো আমার একবার চোখ বুলায় যেতে হবে, বুঝছো? সো বইটা যখন পড়বা, মেইন বই দাগায়া পড়বা। সো বইয়ে দেখবা যে বলের কিছু বৈশিষ্ট্য আছে, যে বলকে তোমরা দুইভাবে ডিফাইন করতে পারি, টান অথবা ধাক্কা। ওকে, সো এই বলের কাজটা আসলে কি, বল কি কাজ করতে পারে? বল একটা স্থির বস্তুকে গতিশীল করতে পারে। ওকে, একটা স্থির বস্তুকে গতিশীল করতে পারে। গতির মধ্যে দিগিকার কবে থেকে আসছে? গতিশীল করতে পারে, এটা তোমরা এসিতেও দেখছো। কারণ কি? কারণ একটা বল প্রয়োগ করলে সেখানে একটা ত্বরণ আসে, ত্বরণ থাকা মানে কি, তার বেগটা বৃদ্ধি পায়, তাই না? ত্বরণ থাকা মানে তার বেগটা বৃদ্ধি পায়, তার মানে গতির সঞ্চার হচ্ছে। তার মানে বল প্রয়োগ করলে বল কি করতে পারে? একটা স্থির বস্তুকে, একটা স্থির বস্তুর মাঝে গতি সঞ্চার করতে পারে। আর কি কাজ করতে পারে? একটা গতিশীল বস্তুকে স্থির করতে পারে, একটা গতিশীল বস্তুকে স্থির করতে পারে, তাই না? আমার সাথে কি একমত হবে না? স্থির করতে পারে। আমি সবগুলাই আরো ডিটেলসে বোঝাচ্ছি, চলো এই স্লাইডে একটা একটা করে ডিটেলসে বোঝাই। মনে করো যে এই জায়গাতে একটা স্থির বস্তু আছে, এটার ভেলোসিটি বা বেগ এখন 0, তুমি এটার মধ্যে দিলা হচ্ছে একটা বল দিলা, মনে করো 5 নিউটন বল দিলা। তাইলে একটু পরে এটার বেগ কত হয়ে যাবে বলো তো? একটু পরে এটার বেগ কত হয়ে যাবে? অবশ্যই বেগটা বাড়বে, কারণ এখানে যেহেতু বল আছে, তার মানে এই দিকে একটা ত্বরণ কাজ করবে। বল আর ত্বরণ মনে করবা ভাই একই মায়ের পেটের ভাই, বল আছে ত্বরণ আছে, বল আছে, মানে বল যেখানে আছে ত্বরণও আছে। তার মানে বল প্রয়োগ করলে, এটা নিউটনের সেকেন্ড ল যখন পড়বো তখন আরো বুঝে যাবো, বা তোমরা সবাই এই জিনিসটা জানো যে F = ma। তার মানে বল থাকলে ত্বরণ থাকবে, বল যদি থাকে ত্বরণ থাকবে, এটা তোমরা জানো এসিতে, ওইটাই আমি ধরে নিচ্ছি, বাট এইটাও আমরা পড়বো ডিটেলসে একটু পরে। সো বল থাকলে ত্বরণ থাকবে, তার মানে একটা বস্তু যদি বল প্রয়োগ করি তার মধ্যে ত্বরণ থাকবে, ত্বরণ থাকা মানে কি, তার মধ্যে একটা গতির সঞ্চার হবে, তার মানে এই ভিটা এখন ≠ 0 হবে, তার মানে তার একটা গতির সঞ্চার হয়েছে। এটা হচ্ছে বলের একটা বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে যদি একটা গতিশীল বস্তু থাকে, মনে করো এই বস্তুটা এখন এই দিকে গতিশীল, মনে করো v বেগে গতিশীল, তুমি যদি বল প্রয়োগ করো, মনে করো এর গতির বিপরীত দিকে তুমি একটা বল প্রয়োগ করছো, এই দিকে একটা বল প্রয়োগ করছো, ফলে এর গতিটা আস্তে আস্তে থেমে যাবে, এর গতিটা আস্তে আস্তে কমে এই বস্তুটা আস্তে আস্তে থেমে যাবে। কারণ আমরা একটা জিনিস জানি যে এই জায়গাতে যেহেতু বল প্রয়োগ করছো, বল আর ত্বরণ ভাই, তার মানে এইদিকে একটা ত্বরণ কাজ করবে, যেটা আসলে মন্দন, কারণ বেগের বিপরীতে যে ত্বরণটা, এটাকে আমরা বলি মন্দন। তার মানে মন্দন কাজ করলে এই বস্তুটা আস্তে আস্তে থেমে যাবে, রাইট? বস্তুটা আস্তে আস্তে থেমে যাবে। সো দুইটা পয়েন্টই আমাদের ক্লিয়ার। 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা বলের, এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য আর 2 নম্বর বৈশিষ্ট্য। 1 নাম্বার, 2 নাম্বার। 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদের খ নাম্বারে লিখতে হয় পরীক্ষাতে, সৃজনশীলে খ নাম্বারে লিখতে হবে যে বলের বৈশিষ্ট্য কি কি। সো 4টা পয়েন্টই তোমাকে সুন্দর করে লিখতে হবে, আর তুমি যদি এরকম ফিগার আঁকতে পারো তাহলে তোমার নাম্বার 2 মার্কস কেউ বাধা দিতে পারবে না, 2 মার্কস অবশ্যই পাবে। 3 নাম্বারেরটা হচ্ছে
বল গতির বা বেগের দিক পরিবর্তন করে, দিক পরিবর্তন করে, পরিবর্তন করে। সো এই জিনিসটা তোমাদের এসসি তো একবার পড়াইছিলাম যে মনে করো যে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে। কি? একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে। হ্যাঁ, সমান তার বেগটা, বেগের মানটা সব জায়গায় সমান, মানে 100 মিটার পার সেকেন্ড। এই জায়গাতেও 100 মিটার পার সেকেন্ড, এই জায়গাতেও 100 মিটার পার সেকেন্ড, এই জায়গাতেও 100 মিটার পার সেকেন্ড। বলো তো এই বস্তুর মধ্যে কোনো ত্বরণ কাজ করতেছে কিনা, ইয়েস অর নো? একটু কমেন্টে বলো তো এই বস্তুর মধ্যে কোনো ত্বরণ কাজ করতেছে কিনা, ইয়েস অর নো? সৃজন বলছে নো, তাসনিয়া ইয়েস, তোকি ইয়েস, মাহফুজুর রহমান ইয়েস। সবাই জানো তো ফেসবুক এবং ওয়েব অ্যাপ ত্বরণ কাজ করতেছে কিনা? সামি বলছে নো। দেখো একটা জিনিস যেটা ভেক্টর চ্যাপ্টারে তোমরা পড়ছো, মনে রাখবা সব সময় যে ভেক্টর রাশিগুলার দুইটা সম্পত্তি। যে কোনো ভেক্টর রাশি সম্পত্তি কয়টা? যে কোনো ভেক্টর রাশির সম্পত্তি কয়টা? যে কোনো ভেক্টর, যে কোনো ভেক্টর, যে কোনো ভেক্টর রাশির সম্পত্তি কয়টা বলো তো? দুইটা। যে কোনো ভেক্টর রাশির সম্পত্তি কয়টা বলো তো? দুইটা। একটা হচ্ছে তার মান, আরেকটা হচ্ছে তার দিক। এই দুইটার যে কোনো একটা পরিবর্তন হইলেই ভেক্টর রাশিটার পরিবর্তন হয়েছে। নট নেসেসারি যে শুধু মানই পরিবর্তন হতে হবে। মনে করো একটা ভেক্টর রাশি, এই ভেক্টর রাশির সম্পত্তি কয়টা? ভেক্টর রাশি বলতেই তোমার মাথায় দুইটা জিনিস প্রপার্টি আসবে যে ভেক্টর রাশির সম্পত্তি আছে দুই রকমের, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। একটা হচ্ছে মান, একটা হচ্ছে দিক। এই দুটার যে কোনো একটা পরিবর্তন হওয়া মানেই তোমার সম্পত্তি চেঞ্জ হয়ে গেছে। মনে করো তোমাদের সহজ এক্সাম্পল দিই। মনে করো যে তুমি অনেক বড় লোক, তুমি মনে করো ক্ল্যাশ অফ ক্ল্যান খেলতেছো। সো তোমার কাছে দুই রকমের গোল্ড আছে, একটা হচ্ছে গোল্ড কয়েন আছে তোমার কাছে, এটা হচ্ছে গোল্ড কয়েন। আরেকটা মনে করো তোমার কাছে সিলভার কয়েন আছে, ঠিক আছে? আরেকটা মনে করো তোমার কাছে সিলভার কয়েন আছে, বা তুমি রিয়েল লাইফের কথাই চিন্তা করো, মনে করো তোমার কাছে গোল্ড কয়েন আছে আর সিলভার কয়েন আছে। সো এটা হচ্ছে তোমার সম্পত্তি, এই দুইটাই তোমার সম্পত্তি। এখন যদি তুমি এরকম বলো যে গোল্ড কয়েন কমলেই আমার সম্পত্তি চেঞ্জ হবে, সিলভার কয়েন কমলে সম্পত্তি চেঞ্জ হবে না, তাহলে কি হবে? হবে না তো। দুইটার যে কোনো একটা পরিবর্তন হওয়া মানেই তোমার নিট সম্পত্তির চেঞ্জ হয়েছে বা তোমার টোটাল সম্পত্তির চেঞ্জ হয়েছে। তার মানে গোল্ড এবং সিলভার যে কোনো একটা যদি পরিবর্তন হয় তোমার কোষাগারে তোমার সম্পত্তির চেঞ্জ হয়েছে। তার মানে ভেক্টরেরও দুইটা সম্পত্তি, একটা হচ্ছে তার মান আর একটা হচ্ছে তার দিক। এর যে কোনো একটা পরিবর্তন হইলেই ভেক্টরটা আসলে পরিবর্তন হয়েছে। যেমন ফর এক্সাম্পল এই জায়গাতে একটা ভেক্টর আছে মনে করো ভি, ভি ভেক্টর। সামহাউ এটার মান মনে করো আছে 10 মিটার পার সেকেন্ড। সামহাউ এই ভেক্টরটার ডিরেকশন যদি একটু চেঞ্জ হয়ে যায়, তার মানে অবশ্যই এই জায়গাতে বেগের পরিবর্তন হয়েছে। বেগের মানের কোনো পরিবর্তন হয় নাই। দেখো বেগের মান যে সম্পত্তিটা ছিল তার দুইটা সম্পত্তি, একটা হচ্ছে মান আর একটা দিক। মান যে সম্পত্তিটা ছিল এটার কোনো চেঞ্জ হয় নাই, বাট তার ডিরেকশন যেই তো চেঞ্জ হয়ে গেছে, তার মানে তুমি কি বলতে পারবা? বেগটা আসলে চেঞ্জ হয়েছে। তুমি কি এই জায়গাতে এটা যদি v2 হয়, এটা যদি v1 হয়, v1 সমান v2 লিখতে পারবা? লিখতে পারবা না। কারণ একটা ভেক্টর রাশি যখন তুমি লিখতেছো তখনই তুমি সমান বলতে পারো যখন যখন মান এবং দিক দুইটাই সেম, বাট এদের ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে অবশ্যই ভেক্টরের পরিবর্তন হয়েছে, তার মানে তারা সমান না। তার মানে v1 ভেক্টর এবং v2 ভেক্টর তারা কি না? সমান না। কারণ কি? তাদের মান সেম থাকলেও দিক চেঞ্জ হয়ে গেছে। বুঝা গেছে? তার মানে তাদের মান সেম থাকলেও দিকটা চেঞ্জ হয়ে গেছে বলে তারা ভেক্টর দুটো সমান না, বা এই ভেক্টর আর এই ভেক্টর সেম না। তার মানে বেগের পরিবর্তন হয়েছে, বেগটা চেঞ্জ হয়েছে। আচ্ছা বেগ চেঞ্জ হয় কখন? বেগ চেঞ্জ হয় কখন? যখন বল প্রয়োগ হয়। বল প্রয়োগ না হলে জীবনে বেগের চেঞ্জ হয় না। তুমি তো একটু আগে লিখে আসলা যে স্থির বস্তুকে গতিশীল করে, বা বলের কারণেই বেগের চেঞ্জ হয়। একটু আগে তো এটা লিখলা যে গতিশীল বস্তুকে স্থির করে, বা বেগের যে চেঞ্জ এটা বলের কারণেই হয়। তাহলে এখানে যে বেগের চেঞ্জটা হইলো, বেগটা যে সেম না, বেগটা যে পরিবর্তন হয়ে গেল, চেঞ্জটা কে ঘটাইছে? বল ঘটাইছে। তার মানে অবশ্যই এই জায়গাতে একটা বল আছে, যেই বলটা এর ধাক্কা দিছিল, যেই বলটা এই বস্তুটারে ধাক্কা দিছিল, এই জায়গাতে একটা বল আছে। এই বলের কারণেই মূলত এই বেগের পরিবর্তন হয়েছে। মানের চেঞ্জ হয় নাই, 10-10ই আছে, বাট তার ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। মানে কি? বেগটাও চেঞ্জ হয়ে গেছে। তার মানে একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতেছে তুমি বলতে পারবা না যে এই জায়গাতে প্রত্যেকটা পয়েন্টে বেগ সমান। বেগের মান সমান বলতে পারবা, বাট বেগটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। বেগটা প্রতি মুহূর্তে, প্রতি মোমেন্টে চেঞ্জ হচ্ছে। তার মানে এখানে বেগ যদি এই ডিরেকশনে হয়, এখানে বেগের ডিরেকশন এইটা, এখানে বেগের ডিরেকশন এইটা,
তার মানে বেগের যেহেতু চেঞ্জ হচ্ছে, তার মানে অবশ্যই এখানে কি আছে, এখানে হচ্ছে বল আছে, কারণ বল না থাকলে বেগের পরিবর্তন হইতো না। ওকে, তার মানে এই যে বেগের যে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, বেগের যে দিক চেঞ্জ হচ্ছে, এটা কার জন্য? বল প্রয়োগের ফলেই বেগের ডিরেকশন চেঞ্জ হয়। এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট, যে বল বেগের দিক পরিবর্তন করতে পারে। বলো ক্লিয়ার কিনা 3 নাম্বার পয়েন্টটা? 3 নাম্বার পয়েন্টটা ক্লিয়ার কিনা সবাই বলো তো? 3 নাম্বার পয়েন্টটা একদম ক্লিয়ার কিনা বলো? ওকে, তো কি বলছে ক্লিয়ার? মাহফুজুর, তাসনিয়া, সৃজন, সুমন ক্লিয়ার, ঠিক আছে, নাইস। তাইলে আমাকে বলো 4 নাম্বার যে পয়েন্টটা, এটা হচ্ছে বল জোড়ায় জোড়ায় কাজ করে। বল জোড়ায় জোড়ায় কাজ করে, বল জোড়ায় জোড়ায়। প্রত্যেকটা বলের একটা পেয়ার আছে, প্রত্যেকটা বলের একটা পেয়ার আছে। এটা তোমরা এসিতেও পড়ছো, বল জোড়ায় জোড়ায় কাজ করে। তার মানে প্রত্যেকটার একটা করে পেয়ার আছে, তার মানে প্রত্যেকটা বলের তার সহধর্মিণী আছে, তাই না? প্রত্যেকটা বলের তার সহধর্মিণী আছে। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে এই জায়গাতে মনে করো একটা বস্তু, এই বস্তুর উপর নিচের দিকে গ্র্যাভিটি লাগতেছে জি, মানে mg পরিমাণ ওজন তার নিচের দিকে কাজ করবে, এটা সবাই জানো। তাইলে এর আরেকটা জোড়া কই? এর সহধর্মিণী কই বলো? এই বলের সহধর্মিণী কই? এর উপর যে গ্র্যাভিটি বলটা লাগতেছে, মানে মহাকর্ষ বলটা লাগতেছে mg, এটা তো মহাকর্ষ বল, এর সহধর্মিণী কই? উপরের দিকে mg কই ভাই? এখানে উপর দিকে mg কই থেকে আসবে? হাওয়া থেকে আসবে? হাওয়া থেকে আসবে? হাওয়া থেকে কই থেকে আসবে বলো তো? হাওয়া থেকে আসবে এখানে উপরের দিকে mg? হাওয়া থেকে তো আসবে না। তোমার নিচের দিকে জি কাজ করতেছে, নিচের দিকে গ্র্যাভিটি কাজ করতেছে, মানে এই বস্তুর উপর একটা বলই আছে, যেটা হচ্ছে mg। তাহলে এর আরেকটা জোড়া কই? প্রতিক্রিয়া বল। আমি এখানে কোনো তলই আঁকলাম না, মনে রাখবা। একটু পরে আমরা প্রতিক্রিয়া বল আরো ডিটেলসে পড়বো, কারণ প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় যখন তুমি ডিটেলসে পড়বা, তখন একটা ম্যাথ দেখলে তুমি এটাকে খুব সহজে ব্রেকডাউন করতে পারবা, যে এই কনসেপ্টটা হচ্ছে না কেন, এই কনসেপ্টটা কেন হচ্ছে, এই কনসেপ্টটা কেন হচ্ছে না, খুব সহজে ব্রেকডাউন করতে পারবা। এখানে কোনো তলই নাই। তল থাকলে সেখানে হচ্ছে ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল থাকে, একটু পরে আমরা পড়বো। কোনো তলই নাই, হাওয়ায় ভাইসা আছে। মনে করো এখানে যদি এই কলমটা ভাইসা থাকে, এর উপর কি এমজি লাগবে না? লাগবে নাকি? লাগছে বলেই তো এটা নিচে পড়ে গেছে। এর উপর কি এমজি লাগবে না? লাগবে তো। হাওয়ায় ভাইসা আছে, এটা হাওয়ায় ভাইসা আছে, এর উপর কি এমজি লাগবে না? লাগতেছে তো। হাওয়ায় ভাইসা আছে, হাওয়ায় ভাইসা থাকলে কোনো প্রতিক্রিয়া বল আছে? হাওয়ায় ভাইসা থাকলে কোনো প্রতিক্রিয়া বল নাই। একটা তলের উপরে থাকলে এটার প্রতিক্রিয়া বল আছে। তাইলে এই জিনিসটা তো হাওয়ায় ভাইসা আছে। মনে করো এখানে পৃথিবী, এই পৃথিবীর মধ্যে, পৃথিবী থেকে বায়ুমণ্ডলে হাওয়ায় ভাইসা আছে, তাহলে তার উপর একটা বলই কাজ করতেছে এমজি। তাইলে কই জোড়ায় জোড়ায় কাজ করে এই জিনিসটা কই? সো তোমরা একটা জিনিস ভুলে যাচ্ছ, যে মহাকর্ষ বল দুইটা বস্তুকেই একই বলে একই দিকে টানে। তাইলে এই বস্তুটাকে যেহেতু মহাকর্ষ বলটা এই দিকে টানতেছে, পৃথিবীকেও মহাকর্ষ বলটা সেম বলে টানবে। তার মানে এর যে জোড়াটা, এর জোড়াটা আসলে প্রেজেন্ট পৃথিবীতে টানতেছে, পৃথিবীকেও সেম বলে তাকে টানতেছে, পৃথিবীকেও সে সেম বলে অ্যাট্রাক্ট করতেছে। বুঝছো? সো এটাকে যদি mg দিয়ে তুমি লিখতে একটু কনফিউজ থাকো, তুমি চাইলে মহাকর্ষ বল দিয়েও লিখতে পারো, যে g m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার, এরকম মহাকর্ষ বল দিয়েও লিখতে পারো, যে এর উপর মহাকর্ষ বল এইদিকে লাগবে, এর উপর মহাকর্ষ বল এইদিকে লাগবে। তার মানে এটা হচ্ছে এর জোড়া। ওকে, এবং জোড়াগুলা সেম প্রকৃতির হয়, এটা মনে রাখবা। যে এই যে জোড়ায় জোড়ায় কাজ করে, বইয়ে শুধু এই লাইন লেখা যে বলগুলা জোড়ায় জোড়ায় কাজ করে, বাট এটাও মনে রাখতে হবে যে এরা সেম প্রকৃতির। মানে এমন হইতে পারবে না যে একটা মনে করো মহাকর্ষ বল আর একটা তড়িৎ বল, হইতে পারবে না। জোড়া অবশ্যই সেম হইতে হবে। ওকে, একজন যে এয়ার ফ্রিকশন বলছো, যে এর মধ্যে এয়ার ফ্রিকশনটা হচ্ছে তার জোড়া, একটু পরেই তোমরা পড়বা যে গ্র্যাভিটিটা হচ্ছে একটা মহাকর্ষ বল, এয়ার ফ্রিকশনটা হচ্ছে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সো দুইটা আসলে সেম ধরনের বল না। সো জোড়া যখন হইতে হয়, বংশ মর্যাদা মিলতে হয়, তাই না? একজনের সাথে আরেকজনের বংশ যে পরিচয় বা স্ট্যাটাস মিললেই কিন্তু জোড়া মিলে। রিয়েল লাইফে ওই জিনিসটা দেখো। তার মানে সেম রকমের বল হইতে হয়, জোড়ায় যে দুইটা বল সেম রকমের বল হইতে হয়। তার মানে এর জোড়াটা কই খুঁজে পাইছ? এর জোড়াটা কই খুঁজে পাইছ? যে এ বায়ুর মধ্যে আকাশে শূন্য অবস্থায় এদিকে বল কাজ করতেছে একটা, তার জোড়াটা কই? পৃথিবীকে, পৃথিবীকে সেম বল এদিকে টানতেছে। এরকম আরো অনেক হাজারটা এক্সাম্পল আছে, আমরা একটু পরে আরো ডিটেলসে পড়বো। এখন মনে করো র্যান্ডমলি একটু বোঝাই, বাট একটু পরে জিনিসগুলো আরো ডিটেলসে পড়বো। ওকে, মনে করো যে এই বস্তুটা এই রাস্তার মধ্যে আছে, রাস্তার মধ্যে আছে খাঁজ কাটা। খাঁজ কাটা হলে কি হবে বলতো? খাঁজ কাটা হলে কি লাগবে বলতো?
খাঁজ কাটা হইলে, ভাই আর কয়েকটা এক্সাম্পল ওকে দিচ্ছি। খাঁজ কাটা হইলে কি লাগবে বলতো? ঘর্ষণ বল। ঘর্ষণ বল কোন দিকে লাগে? গতির বিপরীত দিকে, তাই তো? এটা তো জানো, ঘর্ষণ বল গতির বিপরীত দিকে লাগে। তাইলে মনে করো বস্তুটা এই দিকে গতিশীল ছিল, তার বেগটা ছিল এইদিকে, তার যে গতি ঘর্ষণ বলটা, তার গতি রোধ করার জন্য যে ঘর্ষণ বলটা, এই ঘর্ষণ বলটা কাজ করবে কোন দিকে? তার গতির বিপরীত দিকে। এটা তোমরা ছোটবেলা পড়ছো। তার মানে ঘর্ষণ বলটা কার উপর কাজ করতেছে? ঘর্ষণ বলটা কার উপর কাজ করতেছে? এই হলুদ বস্তু নাকি সাদা বস্তু? কার উপর কাজ করবে? তুমি মাটির উপর দিয়ে পিছলায় যাচ্ছ, তোমারে থামাইতে চাচ্ছে, তার মানে কার উপর কাজ করবে? হলুদ বস্তু নাকি সাদা বস্তু? ইয়েলো। সৃজন, ভেরি গুড। তার মানে ইয়েলো বস্তুর উপর, হলুদ বস্তুর উপর। তার মানে এর উপর ঘর্ষণ বল লাগবে। এখন আমি বললাম যে ঘর্ষণ বল বা যে কোনো বল জোড়ায় জোড়ায় কাজ করে, তাহলে এর জোড়াটা কই? এর জোড়াটা কই বলো তো? তুমি একটা তলের উপর একটা বস্তুকে ধাক্কা দিয়ে সরাচ্ছ বা ভি বেগে যাচ্ছে, তার উপর একটা ঘর্ষণ বল লাগবে তারে থামায় দেওয়ার জন্য। তারে থামায় দেওয়ার জন্য ঘর্ষণ বল লাগবে। ওই ঘর্ষণ বলটা বিপরীত দিকে কাজ করতেছে, ওই ঘর্ষণ বলটা বিপরীত দিকে কাজ করতেছে, ওই ঘর্ষণ বলটা বিপরীত দিকে কাজ করতেছে, তাই না? এখন এর জোড়াটা কই? এর জোড়াটা কই? অ্যাপ্লাইড ফোর্স না, হয় নাই। সেম রকমের তুমি কিন্তু জোড়া যে মিলাচ্ছ, দুইজন কিন্তু সেম প্রকৃতি, তাদের বংশ মর্যাদা সেম, বংশ পরম্পরা সেম। একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হইলে আরেকটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আরেক জোড়া বস্তুর নিচে, হ্যাঁ, আরেকটা যে বলটা লাগবে সেইটা কাজ করবে হচ্ছে এই সাদা বস্তুর উপর। এটা সম্পর্কে আরো ডিটেলসে পড়বো আমরা, চিন্তা করিও না। এই যে ভূমি যে আছে, এই ভূমির উপর আরেকটা বল লাগবে, সেটা হচ্ছে এফ কে। সমমানের এবং বিপরীতমুখী, মানে জোড়ায় জোড়ায় যে বল কাজ করে এটা বুঝছি, এবং তাদের ডিরেকশন হয় একটা একটার উল্টা। এটা আমরা তৃতীয় সূত্রে পড়বো, নিউটনের তৃতীয় সূত্রে, যে বল জোড়ায় জোড়ায় কাজ করে, ক্রিয়া প্রতিক্রিয়ার একটা বল থাকে, ক্রিয়া বলের প্রতিক্রিয়া বল থাকে, এগুলো আমরা তৃতীয় সূত্রে পড়বো। আপাতত জোড়াটা আমরা কই? এই জোড়াটা মিলাচ্ছি, যে এটার জোড়াটা এইখানে কাজ করতেছে। তুমি একটু হাতের উপর চিন্তা করো, যে তোমার এই হাতটা হচ্ছে একটা তল, এই হাতটা হচ্ছে একটা গাড়ি, গাড়িটা হাতের উপর দিয়ে যাচ্ছে, গাড়িটা হাতের উপর দিয়ে যাচ্ছে, খুব সুন্দর করে খেয়াল করো, হাতের উপর হাত রাখো, গাড়িটা হাতের উপর দিয়ে যাচ্ছে, এটা গাড়ি, এটা গাড়ি, হ্যাঁ, এটা হচ্ছে তল, গাড়িটা হাতের উপর দিয়ে যাচ্ছে। তাহলে এই হাতটা কি পিছনের দিকে একটা ফ্রিকশন পাচ্ছে না? এই হাতটা কি পিছনের দিকে একটা ফ্রিকশন পাচ্ছে না? এই যে এই হাতটা থেমে যাওয়ার জন্য। দেখো এই গাড়িটা জোরে তুমি নিচ্ছ, গাড়িটা তুমি জোরে এই দিক দিয়ে নিচ্ছ, তাহলে এটা কি থেমে যাওয়ার জন্য ফ্রিকশন পাচ্ছে কিনা একটু দেখো তো, অনুভব করতে পারো কিনা? ইয়েস অর নো? এই গাড়িটা কি, এই গাড়িটা এই দিকে নিতে চাচ্ছ, এটা কি এই হাতটা কি পিছনের দিকে একটা বল পাচ্ছে কিনা, মানে থেমে যাওয়ার জন্য একটা বল পাচ্ছে কিনা? ইয়েস, পাচ্ছে, পাচ্ছে। এখানেও তো তাই, যে গাড়িটা বিবেগে যাচ্ছিল, সে থেমে যাওয়ার জন্য একটা ঘর্ষণ বল পিছনের দিকে পাচ্ছে, একটা বাধাদানকারী বল সে পিছনের দিকে পাচ্ছে। হাতের উপর হাত রেখে ফিল করো, এটা যদি গাড়ি হয়, গাড়িটা যখন যাইতে চাচ্ছে, গাড়িটাকে কিন্তু থামায় দিতে চাচ্ছে এই তলটা, যেহেতু ঘর্ষণ আছে। তার মানে এই হাতের উপর একটা বিপরীত দিকে বল লাগতেছে, এই দিকে থাইমা যাওয়ার জন্য একটা বল লাগতেছে। এখন এই তলের কথা চিন্তা করো, তুমি যখন গাড়িটা এইদিকে নিচ্ছ, এই হাত কোন দিকে বল পাচ্ছে? এই হাত কোন দিকে বল পাচ্ছে বলো, উপলব্ধি করতে পারছো? তুমি যখন গাড়িটাই দিক দিয়ে নিচ্ছ, গাড়িটা বিপরীত দিকে ঘর্ষণ বল পাচ্ছে, বাট এটার উপর ঘর্ষণ বলটা কোন দিকে লাগতেছে? এইদিকে না, এইদিকে না? তুমি এইদিকে গাড়িটা নিতে চাচ্ছ, গাড়ির উপর ঘর্ষণ বল লাগতেছে এইদিকে, তলটা এইদিকে যাইতে চেষ্টা করতেছে না? রাইট। তার মানে এই তলের উপর সেম মানের একটা ঘর্ষণ বল লাগে, যেটা হচ্ছে বিপরীত দিকে। তলের উপর সেম মানের একটা ঘর্ষণ বল লাগে, যেটা হচ্ছে বিপরীত দিকে। বলো বুঝতে পারছো? আরো এক্সাম্পল দেই। মনে করো যে বাতাসের এয়ার ড্রাগ বা তোমার ড্র্যাগ ফোর্সের ড্রাগ বলে ফেলছি, যাই হোক। সো মনে করো এটার এই বস্তুটা নিচের দিকে পড়তেছে, এর উপর বাতাসের বাধা আছে। তার মানে বাতাসের বাধা, মনে করো এটা নিচের দিকে পড়তেছে, আমি কেমনে বোঝাবো নিচের দিকে পড়তেছে? মনে করো নিচের দিকে পড়তেছে, শিউ করে নিচের দিকে পড়তেছে, এখানে বাতাস আছে, নিচের দিকে যখন পড়তেছে, এর উপর বাতাসের একটা বাধা কাজ করবে উপরের দিকে, ঠিক আছে? ফোর্স অফ কি বলবো, ড্র্যাগ বলি, এফভি। সো এই জায়গাতে বাতাসের বাধা বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে এর জোড়াটা কই? এর জোড়াটা হচ্ছে এর আশেপাশে যে বাতাসটা, এই বাতাসটা আবার নিচের দিকে বল অনুভব করবে। এই বস্তুটা যখন পড়তেছে, এই বস্তুর উপর উপরের দিকে ড্র্যাগ ফোর্স লাগতেছে, মানে থামায় দিতে চাচ্ছে বস্তুটাকে, বাট এর আশেপাশের বাতাসের উপর নিচের দিকে সেম মানের বল লাগতেছে। যে বলো জিনিসটা উপলব্ধি করছো কিনা? এমন কি কেউ আসো যে জিনিসটা বোঝো নাই? এমন কি কেউ আসো যে জিনিসটা বোঝো নাই? মানে প্রত্যেকটা বল জোড়ায় জোড়ায় কাজ করে, প্রত্যেকটারই জোড়া আছে। এখন জোড়াটা কার উপর কাজ করে এটা আমরা নিউটনের তৃতীয় সূত্রতে আরো ভালো করে পড়বো। আপাতত জোড়াটা দেখতে পাচ্ছ কিনা? প্রত্যেকটা বলের জোড়া আছে, প্রত্যেকটা বলের জোড়া আছে। বলো
প্রথম এক্সাম্পলটা বুঝি নাই মাহফুজ সামি। দেখো মহাকর্ষ বল যখন একটা বস্তু আর একটা বস্তুর মধ্যে মহাকর্ষ বল ক্যালকুলেট করো তখন বলগুলা কিভাবে লাগে? দুইটা বস্তুর উপর সেম মানের বল লাগে না? সেম মানের সমমানের বল লাগে। তাহলে এখানে দুইটা বস্তু মহাকর্ষ বল ক্যালকুলেট করতেছো, এটার উপর যত বল লাগবে এটার উপরে তত বলই লাগবে। তাহলে এটা হচ্ছে এর জোড়া। বুঝছো? বলো ক্রিস্টাল ক্লিয়ার কিনা? এমন কেউ কি আছো যে বুঝো নাই? যারা বুঝছো তারা সি লিখো, যারা বুঝো নাই তারা ডি লিখো, তাইলে আমি বুঝে যাবো। ওকে, মাহফুজ সামি ক্রিস্টাল ক্লিয়ার, সৃজন ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, এখানে কার উপর কোন দিকে লাগবে এটা আমরা ডিটেলসে পড়বো সামনে, প্যারা নিও না। আপাতত জোড়াটা দেখতে পাচ্ছ কিনা, যে জোড়াটা আসলে কি। মোট কথা হচ্ছে বল জোড়ায় জোড়ায় কাজ করে এবং জোড়ার বংশমর্যাদা পরিচয় সব সেম হওয়া লাগবে। একটা জোড়ার একটা রাশি গ্র্যাভিটি বা মহাকর্ষ বল, তাইলে জোড়ার আরেকজন মানুষও মহাকর্ষ বল হওয়া লাগবে। ভাই এক জাতের সাথে আরেক জাত মিলাইতে পারবা না, দুইটা সেম রকমের বল হওয়া লাগবে। 3 নাম্বারটা বোঝো নাই? 3 নাম্বারটা কাইন্ড অফ এটার মতোই, যে এই বস্তুটা এখানে ফ্রিকশন বল আছে, ঘর্ষণ বল আছে, এই ঘর্ষণের জন্য যেহেতু বিপরীত দিকে একটা বল পাচ্ছে, তাহলে এই নিচের যে তলটা এটা এর বিপরীত দিকে একটা বল পাবে। ওকে, এখানেও তাই। এই বাতাসের যে বাধা এই যে এটা নিচের দিকে পড়তেছে, এই বস্তুর উপর বাতাসের বাধা কোন দিকে লাগবে? উপরের দিকে, কারণ বস্তুটা নিচের দিকে পড়তে যাচ্ছে, বাতাসও কাইন্ড অফ ফ্রিকশন বলই দিচ্ছে। তার মানে গতির বিপরীত দিকে তার হচ্ছে কি একটা ঘর্ষণ বল লাগবে। এটা হচ্ছে এই এফভি, গতির বিপরীত দিকে লাগতেছে। বাট আশেপাশের বাতাসের মধ্যে নিচের দিকে সেম মানের বল লাগবে। এটা তুমি যদি হচ্ছে মনে করো যে বড় হয়ে যখন ইঞ্জিনিয়ারিং পড়বা, ওইখানে অনেক সফটওয়্যার আছে নাম এনসিস। সো ওইটার মধ্যে তুমি যখন সিমুলেট করবা যে একটা বস্তু এইদিকে আছে, আশেপাশে বাতাস দিচ্ছ তুমি, ওটা যখন তুমি দেখবা একটা কালারফুল কিছু একটা দিয়ে দেখবা যে বস্তুটা যখন নিচের দিকে পড়তেছে এর আশেপাশের বাতাসটাকে নিচে নিয়ে পড়তেছে। বুঝছো? ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, রেকর্ডেড থাকবে। বলো বুঝতে পারছো কিনা? বল জোড়ায় জোড়ায় কাজ করে এবং জোড়ার দুইজন মানুষ সেম, দুইজন মানুষের কোয়ালিটি কোয়ান্টিটি সবকিছু সেম। ওকে, সো এতটুকু বুঝলে আমাদের বলের বৈশিষ্ট্যগুলো মোটামুটি আমরা বুঝলাম। যদি খ নাম্বারে আসে, আমরা এই যে এতক্ষণ আলোচনা করলাম, এতক্ষণের আলোচনায় আমরা একদম সুন্দর মাধুর্য মিশে আমরা লিখতে পারবো। যদি খ নাম্বারে আসে, বলো পারবো না? মনের মাধুর্য মিশে যতটুকু দরকার, যত লাইন দরকার তত লাইনই লিখতে পারবো, কারণ অনেকগুলা ইনফরমেশন আমরা এখানে শেয়ার করছি। ঠিক আছে? আর বল যে জোড়ায় জোড়ায় কাজ করে, জোড়াটা কোন দিয়ে কাজ করে এটা নিউটনের তৃতীয় সূত্রতে আরো ভালো করে পড়বো। সো এখানে আসার সময় দাও আগে। ঠিক আছে? ওকে, এরপর যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে যে বল কত প্রকার। ওকে, বল কত প্রকার এটা দেখবা যে বইয়ে আছে, বা ছোটবেলায় তোমরা এসএসসির বইয়েও পড়ছো, যে বল মূলত আমরা দুই রকমের বল হিসেবে ডিফাইন করতে পারি। মানে বলের ক্লাসিফিকেশন করতেছি, বুঝছো? মানে বল কত প্রকার ওই জিনিসটা আমি হচ্ছে বের করতে যাচ্ছি। বল যে কত প্রকার এই জিনিসটা আমি হচ্ছে ক্লাসিফাই করতে যাচ্ছি, যে বল কত প্রকার, কত রকমের বল আছে আমাদের কাছে। ওকে, সো বেসিক্যালি 2 রকমের বল আছে আমাদের। একটা হচ্ছে স্পর্শ বল আর একটা হচ্ছে অস্পর্শ বল। স্পর্শ বলের ইংলিশ হচ্ছে কন্টাক্ট ফোর্স, যে তোমার সাথে কন্টাক্ট করতেছে, তোমার সংস্পর্শে আসতেছে। আরেকটা হচ্ছে নন কন্টাক্ট ফোর্স। তার মানে বলকে 2টা ভাগে ভাগ করতে পারবা। একটা হচ্ছে স্পর্শ বল, যেই বলটা তোমার স্পর্শ করা লাগবে, আর একটা হচ্ছে অস্পর্শ বল, যেটা তোমার স্পর্শ করা লাগবে না। স্পর্শ বল, যেটা তোমার স্পর্শ করা লাগবে না। এটা হচ্ছে কন্টাক্ট ফোর্স, এটা হচ্ছে নন কন্টাক্ট ফোর্স। ওকে, সো স্পর্শ করা লাগে কাকে? মনে করো তুমি একজনকে হাত দিয়ে ধরলা, স্পর্শ করছো নাকি করো নাই? একজনকে হাতে ধরে টান দিলা, স্পর্শ করছো নাকি করো নাই? বলো তো, স্পর্শ করছো নাকি করো নাই? করছো। তার মানে টান বল বা ধাক্কা, এইগুলাকে আমরা কি বলতে পারবো? টান বা ধাক্কা, এগুলোকে আমরা কি বল বলতে পারবো? স্পর্শ বল। কারণ তুমি একটা বস্তুকে টান দাও আর একটা বস্তুকে ধাক্কা দাও, তোমাকে অবশ্যই 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 কি করতে হবে বলো তো? স্পর্শ করাই লাগবে। একটা বস্তুকে টান দাও বা একটা বস্তুকে ধাক্কা দাও, তোমাকে স্পর্শ করাই লাগবে। তার মানে এগুলা কি স্পর্শ বলের এক্সাম্পল। আরো এক্সাম্পল দিতে পারবা? দিতে পারবা, কেন দিতে পারবা না? ঘর্ষণ বল। বলো তো, যখন 2টা বস্তুর মধ্যে ঘর্ষণ বল তুমি ক্যালকুলেট করো, এই ঘর্ষণ বল টাচ করার দরকার আছে কিনা? টাচ না করলে কি ঘর্ষণ বল হয়? বলো তো, 2টা তলের মাঝে টাচ না হইলে কি এখানে ঘর্ষণ লাগবে? ফ্রিকশন, ঘর্ষণ লাগবে? লাগবে না। তার মানে এই ঘর্ষণ বলটাও কি? ঘর্ষণ বলটা হচ্ছে তোমার কন্টাক্ট ফোর্স, রাইট? এদের মাঝে যে তোমার ঘর্ষণ বলটা, এই ঘর্ষণ বলটাকে তুমি কি বলতে পারবা? কন্টাক্ট ফোর্স, রাইট? তারপর আর কি এক্সাম্পল দিতে পারবা বলো তো?
এই যে ঘর্ষণ বল, আমরা যে এই টপিকগুলো পড়ছি যে এর উপর ঘর্ষণ এদিকে লাগলে এর উপর ঘর্ষণ এদিকে লাগে, এই কনসেপ্টগুলো যখন বড় হবা, এরকম ম্যাথ যখন করবা যে এখানে একটা বস্তু আছে, এর উপরে আরেকটা বস্তু আছে, এই তলের মাঝে ঘর্ষণ বল আছে, এখানে একটা বল প্রয়োগ করছো, এরকম সিস্টেম যখন সলভ করবা তখন তোমাদের এই কনসেপ্টগুলো খুব কাজে লাগবে। যে এর উপর ঘর্ষণ লাগবে এইদিকে, এর উপর ঘর্ষণ লাগবে এইদিকে, সেম মানের ঘর্ষণ, এই তলের ঘর্ষণের জন্য, এই তলের ঘর্ষণের জন্য, বুঝছো? সো এগুলো নিয়ে আমরা ডিটেলসে পড়বো, আরো পরে, প্যারা নিও না, আরো ডিটেলসে পড়বো, জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে নিউটনের তৃতীয় সূত্র যখন আমরা পড়বো। আর কি কি বল আছে? টান বল, ধাক্কা বল, ঘর্ষণ বল, আর কি বল আছে আমাকে বলো তো? ঘাত বল তো এটা কাইন্ড অফ বলি, এটার কোনো একটা এক্সাম্পল দেওয়া লাগবে না। সো আর কি হইতে পারে বলো তো? ড্র্যাগ ফোর্স, তাই না? মানে বায়ু প্রবাহিতে যে তোমার বাধা তুমি অর্জন করো, সেই বাধা দানকারী বলটা, ঠিক আছে? ড্র্যাগ ফোর্স, ড্র্যাগ ফোর্স, ওকে, আমি ইংলিশে লিখতেছি। ড্র্যাগ ফোর্স বা বাতাসের মধ্যে তুমি যখন পড়ো, ওই বলটাকে তুমি কি বলতে পারবা? স্পর্শ বল বলতে পারবা, কারণ এটা বাতাসকে টাচ করছে, এটা বাতাসকে কি করছে? টাচ করছে, মানে প্রবাহী বল। আচ্ছা, আজান পড়তেছে, তো আজানটা শেষ করে আমরা শুরু করি। সো আমরা তোমাদেরকে 2 মিনিট টাইম দিই, আজানটা শেষ হোক, তারপরে আমরা শুরু করি। ঠিক আছে, আরেকটা বল খুব সুন্দর করে আরেকজন বলছো, সৃজন, সে আরেকটা বল বলছো প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল কখন হয়? প্রতিক্রিয়া বল কখন হয় বলো তো? প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল, যে একটু আগে আমি এক্সাম্পল দিছিলাম যে প্রতিক্রিয়া বল তখনই হয় যখন একটা তলের উপর একটা কিছু কন্টাকে থাকে। মনে করো এটা একটা তল, এই তলের উপর যখন আরেকটা বস্তু কন্টাকে থাকে, তখনই এই জায়গাতে প্রতিক্রিয়া বলগুলো আসে। এর উপর প্রতিক্রিয়া বল লাগবে এইদিকে, এর উপর ক্রিয়া বল লাগবে এইদিকে। এটা নিয়ে আমরা ডিটেলসে পড়বো নিউটনের তৃতীয় সূত্রে, সমস্যা নেই। সো যখন একটা তলের উপর আছে, তলের সংস্পর্শে আছে, তখনই তার উপর প্রতিক্রিয়া বলটা লাগে, এর আগে লাগে না। ওকে, এর আগে লাগে না। আরো কি বল আছে মনে করো? স্প্রিং বল, তাই না? স্প্রিং ফোর্স, ঠিক আছে? স্প্রিং বলটা তোমার কখন লাগে? যখন এই স্প্রিং এর সাথে তোমার কোনো কিছু অ্যাটাচড থাকে, স্পর্শ করা লাগে, নাহলে এই স্প্রিং বলটা লাগে না। কেউ টান দেওয়া লাগে, না হলে এই স্প্রিং বলটা লাগে না, তার মানে স্পর্শ করা লাগে অবশ্যই। ওকে, অনেকে অ্যাক্সিডেন্টের হইলে বল লাগে, ওটা বলতেছো ঘাত বল, আর অনেকগুলা, ওইগুলা তো কাইন্ড অফ তোমার এই টান বা ধাক্কা এই টাইপের মধ্যেই চলে গেছে। সো ওইখানেই তো ধাক্কা বলই তো লাগে অ্যাক্সিডেন্ট হইলে, তাই না? সো এই টাইপের মধ্যে সেটা চলে গেছে। সো কাইন্ড অফ এই বলগুলা লাগে তোমার হচ্ছে স্পর্শ বলে। এখন অস্পর্শ বল বা নন কন্টাক্ট ফোর্সের এক্সাম্পল দাও তো। অস্পর্শ বল প্রথমটা কি দিবা বলো? প্রথমটা কি দিবা? মহাকর্ষ বল, একটু আগে যেটা পড়ছি। কারণ মহাকর্ষ বল কি টাচ হয় বলো তো? মহাকর্ষ বল কি টাচ হয়? মনে করো তোমার দুইটা বস্তু আছে, একটা বস্তু এই জায়গাতে, একটা বস্তু এই জায়গাতে, আর একটা বস্তু এই জায়গাতে, এম ভরের। তাদের মধ্যে যে মহাকর্ষ বলটা লাগবে, এটার জন্য কি তাদের টাচ হওয়া লাগবে? না, একটা অনেক দূরত্ব থাকলেও তাদের মধ্যে অ্যাট্রাকশন বল কাজ করবে বা আকর্ষণ বল কাজ করবে, তাই না? এটা মহাকর্ষ চ্যাপ্টারে আরো ভালো করে পড়বা। সো আকর্ষণ বল কাজ করবে, তারা যদি কন্টাক্টে না থাকে, তারপরে টাচ করা লাগবে না। টাচ না করে যদি দূরে থাকে, এই যে দুইটা হাতের মধ্যে দুইটা বস্তু, তাদের মধ্যে একটা বল কাজ করে। ঠিক আছে, কিরকম? আরো কি কি বল আছে বলো? আরো কি কি বল আছে বলো? চৌম্বক বল, তাই না? চৌম্বক বল, চৌম্বক বল কি? চৌম্বক বল কি টাচ করা লাগে? করা লাগে না। দুইটা চৌম্বক দুই পাশে রাখো, অ্যাটাচ হয়ে যায়, তার মানে তাদের মধ্যে যে বলটা লাগে এটা টাচ করা লাগতেছে না। আবার স্থির তড়িৎ বল বা তড়িৎ বল, যেটাকে তুমি বলো না কেন, ওটার মধ্যে টাচ হওয়া লাগে। মনে করো একটা ইলেকট্রন আছে, একটা প্রোটন আছে, একটা নির্দিষ্ট দূরত্বে রাখছো, তাদের মধ্যে কি একটা বল কাজ করবে না? এটার জন্য টাচ হওয়া লাগে? হওয়া লাগে না কিন্তু। তার মানে এই যে এই বলগুলো, এগুলো হচ্ছে অস্পর্শ বলের উদাহরণ, মানে যেই বলগুলা তোমার স্পর্শ করা লাগে না। তার মানে অনেক রকমের বল আমরা পড়ছি, কিছুগুলা স্পর্শ, কিছুগুলা অস্পর্শ। এখন বিজ্ঞানীরা এই যে এই অনেক টাইপের বল পড়ছি, বিজ্ঞানীরা বলছে যে না, বল আসলে এত টাইপের না, বলকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। কি? 4টা ভাগে ভাগ করতে পারি। তারা বললো যে এই যে তুমি এত টাইপের বল এখানে পাচ্ছ, এই যে তুমি এখানে এত টাইপের বল এখানে পাচ্ছ, মহাকর্ষ বল, চুম্বক বল, তড়িৎ বল, প্রতিক্রিয়া বল, ড্র্যাগ ফোর্স, ঘর্ষণ বল, তারপরে তোমার স্প্রিং বল, এই সবগুলাকেই তুমি মাত্র 4টা মৌলিক বল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবা। তার মানে যেটা বোঝাতে চাচ্ছি যে এই সবগুলা বল আসলে 4টা মৌলিক বল দিয়ে তৈরি। যেমন মহাকর্ষ বলটা, এটা মৌলিক বল মহাকর্ষ বল দিয়ে তৈরি।
চৌম্বক বল আর তড়িৎ বল এটা তাড়িৎ চুম্বক যে মৌলিক বলটা আছে সেটা দিয়ে তৈরি। তারপর তোমার এই জায়গাতে ড্র্যাগ ফোর্স বা ঘর্ষণ বল তাড়িৎ চুম্বক বল দিয়ে তৈরি। একটা বস্তুর মধ্যে অণু পরমাণুর মধ্যে যে তোমার আকর্ষণটা, মনে করো যে ইলেকট্রনের ভিতরে মানে নিউক্লিয়াসে যে প্রোটন আর নিউট্রন আছে তাদের মধ্যে যে আকর্ষণটা, সেটা একটা বল দিয়ে তৈরি। তার মানে যেটা বলতে চাচ্ছি যে মৌলিক বল হচ্ছে 4টা, ওই 4টার বিভিন্ন ভ্যারিয়েশনে আমরা এই সবগুলা বল পাই। বুঝতে পারছো? 4 রকমের মৌলিক বল আছে। মৌলিক বলতে কি বোঝায়? যাদের অন্য কারোর উপর ডিপেন্ড করা লাগে না, অন্য কোনো বল তাদের উপর ডিপেন্ডেন্ট, বা অন্য কোনো বল তাদের দিয়েই তৈরি। সো এরকম মৌলিক বল আছে 4টা, যে 4টা দিয়েই এই সবগুলা বল তৈরি। এখন তুমি বলতে পারো যে আসলে সবগুলা বল কেমনে মৌলিক বল দিয়ে তৈরি হয়? মনে করো যে একটা দড়ির মধ্যে তুমি টান দিচ্ছ, তার মানে তার মধ্যে কি বল লাগতেছে বলো তো? টান বল। বাট এই বলটা আসলে কোন মৌলিক বলের জন্য সৃষ্টি হয়েছে সেটা তুমি দেখতে পারবে যখন এটাকে জুম করবা, আণুবীক্ষণিক লেভেলে যখন তুমি নিয়ে যাবা যেখানে টান বলটা আসলে কেন সৃষ্টি হচ্ছে, তখন তুমি দেখবা যে এর ভিতরে যে তোমার যে নিউক্লিয়াস গুলা আছে, ওই নিউক্লিয়াস গুলার যখন একটা থেকে দূরে সরে যেতে চায় তখন তাদের মধ্যে একটা আকর্ষণ বল ফিল হয়। বুঝতে পারছো? তার মানে তোমার এই জায়গাতে টান বল তুমি দেখতে পাচ্ছ, বাট এটা সৃষ্টি হওয়ার কারণ কি? একটা মৌলিক বল। বুঝছো? তার মানে প্রত্যেকটা বলই একটা মৌলিক বল দিয়ে তৈরি। ওই মৌলিক বল আছে হচ্ছে আমাদের 4টা। টান বল হোক, ধাক্কা বল হোক, প্রত্যেকটা বল একটা মৌলিক বল দিয়ে তৈরি। ওই মৌলিক বল হচ্ছে আমাদের 4টা মৌলিক বল কি কি এটাই আমরা পড়বো। সো আমি সিরিয়ালে লিখতেছি, এই সিরিয়ালেই মনে রাখবা। সো একটা মৌলিক বল হচ্ছে মহাকর্ষ বল। ওকে, বইয়েও লেখা আছে মহাকর্ষ বল। খ নাম্বারে কিন্তু লিখতে হয় যে মৌলিক বল 4টা ব্যাখ্যা করো, তখন তোমার প্রত্যেকটা নামই লিখতে হবে মহাকর্ষ বল। এরপর যেটা লিখবো দুর্বল নিউক্লিয় বল। আমি প্রত্যেকটা এক্সপ্লেন করবো, সমস্যা নেই। নিউক্লিয় বল। তারপরে যেটা আছে সেটা হচ্ছে তাড়িৎ চুম্বক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎ চুম্বক বল। তড়িৎ চুম্বক বল। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল, আমি একটু চিটিং করি, এটাকে কপি করে নিয়ে আসি, সবল নিউক্লিয় বল। ওকে, সো আমি যে এই 4টা লিখছি এই 4টাকে বলা হয় মৌলিক বল। মানে এই 4টার উপর বেস করে বাকি যত প্রকার বল আছে প্রত্যেকটা বল তৈরি। যেমন দুইটা তলের মাঝে ঘর্ষণ বল, এই ঘর্ষণ কেন সৃষ্টি হচ্ছে, এই ঘর্ষণের কারণে বলটা আসলে কেন সৃষ্টি হচ্ছে, আণুবীক্ষণিক লেভেলে তুমি যখন দেখবা তখন দেখবা এটা আসলে তাড়িৎ চুম্বক বলের জন্য সৃষ্টি হচ্ছে বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য আসলে সেটা সৃষ্টি হচ্ছে। বুঝতে পারছো? তার মানে এই মৌলিক বল দিয়ে তৈরি আসলে সবগুলা। সো এই মৌলিক 4টা বল তোমার কাছে আছে, এই 4টা বল দিয়ে আসলে সব রকমের বল তৈরি হয় আণুবীক্ষণিক লেভেলে। এই 4টা বল দিয়ে সবগুলা বল তৈরি হয়। এখন এই যে আমি সিকোয়েন্সটা লিখছি, এই সিকোয়েন্সটা কি আমি এমনি লিখছি? না, সিকোয়েন্সটা আমি এমনি লিখি নাই। এই জায়গাতে একটা কারণ আছে। কারণটা হচ্ছে এখানে কার থেকে কে শক্তিশালী এটা যেন একবারে মনে থাকে, এর জন্য এই সিকোয়েন্সে লিখছি। মনে রাখবে এখানে উপরে যেটা আছে এটা সবচেয়ে দুর্বল, যত নিচে যাবা তখন তত সবল হয়ে যাবে। এটা এসসিতেও পড়ছো তোমরা, যেটা সবচেয়ে দুর্বল আর নিচের দিকে সবচেয়ে সবল। তার মানে এটার নামের মধ্যেও সবল আছে। তার মানে মহাকর্ষ বলটা সবচেয়ে উইক ফোর্স, সবল নিউক্লিয় বলটা সবচেয়ে স্ট্রং ফোর্স। ওকে, এখন মেডিকেলের জন্য এখান থেকে ছোট্ট ছোট্ট কিছু এমসিকিউ আসে, যে এমসিকিউটা আমাদের একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে তাদের পাল্লা। প্রথম যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে তাদের পাল্লা। ওকে, পাল্লা বলতে কি বোঝায়? যে কত দূর থেকে অ্যাট্রাক্ট করতে পারে, বা তার যে কি বলে ব্যাডাগিরি, ওটা কতটুকু। বুঝছো? মানে তোমার ক্ষমতা কতটুকু, তোমার বাড়ির আশেপাশে কত দূরত্ব পর্যন্ত, এটা হচ্ছে তোমার পাল্লা। বাড়ির আশেপাশে হয়তো তুমি বাঘ, বাট দূরে গেলে হয়তো তুমি বিড়াল। ব্যাপারটা এরকম যে এদের পাল্লাটা আসলে কতটুকু, কত দূর থেকে তারা কাজ করতে পারে, কত দূর থেকে বলটা আকর্ষিত করতে পারে বা বিকর্ষিত করতে পারে, কত দূর থেকে সেটা ইন্টারেকশন দেখাইতে পারে, এটা হচ্ছে তাদের পাল্লা। পাল্লা বলতে বুঝছো কি? যে কতটুকু জায়গা জুড়ে, কতটুকু দূর থেকে তারা আসলে তাদের প্রভাবটা দেখাইতে পারে। সো মহাকর্ষ বলের জন্য পাল্লাটা ইনফিনিটি। কারণ মহাকর্ষ বলতে তুমি যখন ইনফাইনাইট দূরত্বে থাকো তখনও তোমার এটা লাগে। একদম ইনফাইনাইট দূরত্ব পর্যন্ত তোমার এই মহাকর্ষ বলটা লাগে দুইটা বস্তুর মাঝে। এখানে একটা পেন আছে, এখান থেকে ইনফাইনাইট দূরত্বে আরেকটা পেন রাখো, তাদের মধ্যে একটা মহাকর্ষ বল লাগবে। তার মানে এটার পাল্লাটা ইনফিনিটি। আবার তাড়িৎ চুম্বক বল, এটার পাল্লাটাও ইনফিনিটি। সো এই দুইটা এমসিকিউ মেডিকেলের জন্য তোমাদের একটু বেশি ইম্পর্টেন্ট যারা মেডিকেলে পরীক্ষা দিবা। এরপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল।
সো দুর্বল নিউক্লিয়ারের পাল্লাটা হচ্ছে 10⁻⁻18 এত মিটার, সবল নিউক্লিয় বলের পাল্লাটা হচ্ছে 10⁻⁻15 এত মিটার। তার মানে খুবই ছোট্ট একটা ডিস্টেন্সে এই দুইটা বল কাজ করে। এর মনে করো এতটুকু ডিস্টেন্স, এর মধ্যে কি সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল নিয়ে তুমি কনসিডার করবা না, কারণ এটা আসলে ওদের পাল্লার বাইরে, ওদের রেঞ্জের বাইরে। রেঞ্জ বলতে কি বুঝি, একটা গুলি দিয়ে গুলি করলে কত দূর পর্যন্ত সেটা টার্গেট করতে পারে, সেটাই তার রেঞ্জ বা পাল্লা। তাইলে এই জায়গাতে যে তোমরা প্রাসে পড়ছো না, আনুভূমিক পাল্লা, যে কত দূরে যায় পড়ে, সো মূলত কত দূরে যায় তুমি প্রভাবটা বিস্তার করতে পারতেছো, এটাই তোমার পাল্লা। সো এতটুকু দূরত্বে তুমি যদি দুইটা বস্তু নিয়ে বল নিয়ে আলোচনা করো, এতটুকু দূরত্বে কোন বল লাগবে? সম্ভব না দুর্বল নিউক্লিয় বল আর সবল নিউক্লিয় বল লাগা, কারণ তাদের পাল্লাটা খুবই ছোট। 10⁻⁻18 10⁻⁻15 খুবই ছোট্ট দূরত্বে তারা কাজ করে। ওকে, ঠিক আছে। ওকে, এরপর একটু বুঝতে হবে যে এই বলগুলো আসলে কখন কখন কাজ করে। দুইটা বস্তুর মাঝে মহাকর্ষ বল কাজ করে, এটা তোমরা সবাই জানো। যে মনে করো যে এই জায়গাতে দুইটা বস্তু আছে, এদের মাঝে তোমার কি কাজ করবে, এখানে একটা এম, এখানে একটা এম, এদের মধ্যে যে বলটা কাজ করে এটাকে বলি আমরা মহাকর্ষ বল বা ফোর্স অফ গ্র্যাভিটি। এটা নিয়ে আরো চ্যাপ্টার 6 আরো ভালো করে পড়বা। তাড়িৎ চুম্বক বল, এটা কার উপর লাগে? মনে করো দুইটা আধান আছে, মনে করো এখানে একটা পজিটিভ আধান, এখানে একটা নেগেটিভ আধান। এদের মাঝে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা তাড়িৎ চুম্বক বল যেটা লাগে, তুমি এটা বের করা শিখছো স্থির তড়িৎ অধ্যায়ে 9-10-এ, যে এখানে একটা বল লাগে, তাই না? C × Q1Q2/r², ছোটবেলায় বের করা শিখছো। এখন আসো সবল নিউক্লিয় বল, এটা আসলে কই লাগে? নিউক্লিয়াসের ভিতরে আমাকে বলো, নিউক্লিয়াসের ভিতরে কি আছে? একদম নিউক্লিয়াস, একটা পরমাণু নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? একটা পরমাণু নিউক্লিয়াসের ভিতরে কি থাকে বলো তো? একটা পরমাণু নিউক্লিয়াসের ভিতরে কি থাকে বলো তো? একটা পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? কেমিস্ট্রির পড়াশোনা, প্রোটন আর নিউট্রন, তাই না? ভাই পাল্লা কি আবার একটু বলবেন? তুমি মনে করো বাসা থেকে বেরোয় দৌড়া শুরু করছো, ঠিক আছে, বা বাসা থেকে ঘুরতে বেরোছে, তোমার আম্মা বলছে যে সন্ধ্যার আগে বাসায় আসতে হবে। তুমি যে এরিয়াটুকু যায় ঘুরে আসতে পারবা, এটাই তোমার রেঞ্জ, এটাই তোমার পাল্লা। তোমার এর বাইরে যাওয়ার তোমার কোনো সুযোগ নাই। তার মানে যতটুকু দূরত্ব পর্যন্ত তোমার ক্যাপাবিলিটি আছে কাজ করার, এটাই তোমার পাল্লা। বুঝছো সহজ ভাষায়? তার মানে পরমাণুর কেন্দ্রে প্রোটন আছে আর নিউট্রন আছে। আমরা তো জানি নিউট্রন কি আধানবিহীন, তাই না? নিউট্রন তো আধানবিহীন, তাই না? নিউট্রনের তো কোনো আধান নাই, কিন্তু প্রোটনের তো একটা আধান আছে। প্রোটন তো ধনাত্মক আধানে আদিত। তাইলে দুইটা সমধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? দুইটা সমধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? কেন্দ্রে তো প্রোটন আছে। আমাদের মনে কি কখনো এই প্রশ্নটা আসছে যে কেন্দ্রে যে প্রোটনগুলো আছে আর নিউট্রনগুলো আছে, কেন্দ্রে যে প্রোটনগুলো আছে আর নিউট্রনগুলো আছে, নিউট্রনের তো কোনো আধান নেই, কিন্তু প্রোটনের তো আকর্ষণ আছে। প্রোটনের তো আকর্ষণ বিকর্ষণ বল আছে। প্রোটন যেহেতু ধনাত্মক আধান, তার মানে আরেকটা প্রোটনকে সে বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করে তো নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা। নিউক্লিয়াসটা ভাঙে না কেন? নিউক্লিয়াসটা ভাঙে না কেন? প্রোটন তো একটা প্রোটনকে বিকর্ষণ করার কথা। মনে করো একটা পজিটিভ আধান, একটা প্রোটন, আর একটা পজিটিভ আধান, একটা প্রোটন, তারা তাদেরকে বিকর্ষণ করার কথা। তাড়িৎ চুম্বক বল অনুযায়ী একটা তাড়িৎ চুম্বক বল লাগার কথা, একটা তাড়িৎ চুম্বক বল লাগবে, নাইলে তো এই জিনিসটা মিথ্যা হয়ে যাবে। অবশ্যই একটা তাড়িৎ চুম্বক বল লাগবে, কিন্তু তারপরেও এই নিউক্লিয়াসটা ভেঙে আওলাঝালা হয়ে যায় না কেন? তার মানে অবশ্যই এদের মধ্যে কোনো না কোনো একটা বল আছে, যেই বলটা আসলে তাদেরকে আটকে রাখতেছে। দেখো এদের উপর অবশ্যই বিকর্ষণ বল লাগতেছে, এই প্রোটনের উপর এইদিকে, এই প্রোটনের উপর এইদিকে বিকর্ষণ বল অবশ্যই লাগতেছে। তারপরেও তারা ভাঙতেছে না। এখন একজন বলতেছে, মনে করো এভাবে চিন্তা করো খুব সহজভাবে, এখানে একটা জিনিস, এখানে আরেকটা জিনিস, তারা চাচ্ছে এইদিকে চলে যাইতে, তাদের মধ্যে একটা বিকর্ষণ বল আছে। এখন বাট তারা যাচ্ছে না, মানে দুই পাশে সরে যাচ্ছে না। তার মানে অবশ্যই আমি কি এটা বলতে পারবো না তাদেরকে তুমি চাপ দিয়ে ধরে রাখছো? তার মানে কেউ না কেউ যদি চাপ দিয়ে ধরে রাখে, কেউ না কেউ যদি ভিতরের দিকে চাপ দিয়ে ধরে রাখে, তবেই তারা এই জায়গাতে স্টেবল থাকতে পারবে। কেউ না কেউ যদি চাপ দিয়ে ধরে রাখে, তবেই তারা এই জায়গাতে স্টেবল থাকতে পারবে। রাইট, তাই তো? চাপ দিয়ে যদি ধরে রাখে, তাইলেই তারা কি থাকতে পারবে, তাইলেই তারা স্টেবল থাকতে পারবে। এখন চাপ দেওয়ার মতো বল কি আছে এটা একটু দেখি। যখন তারা বিকর্ষিত হচ্ছে, এটা কার জন্য? এটা তাড়িৎ চুম্বক বলের জন্য, তাই না? এটা তাড়িৎ চুম্বক বলের জন্য, তাড়িৎ চুম্বক বলের জন্য, চুম্বক বলের জন্য তারা হচ্ছে বিকর্ষিত হচ্ছে। তাড়িৎ চুম্বক বলের জন্য তারা বিকর্ষিত হচ্ছে। এখন আকর্ষণ বলটা এখানে কার কার আসতে পারে? হ্যাঁ, একজন মহাকর্ষ বল লিখছে, এটা আসলে ফেলায় দেওয়ার মতো না। মহাকর্ষ বল কিন্তু এখানে লাগতে পারে, যেটা আকর্ষণ করবে এই প্রোটনের ভর, আর এই প্রোটনের ভরের জন্য একটা মহাকর্ষ বল লাগতে পারে।
তার মানে একটা মহাকর্ষ বলও এখানে রাখতে পারে যেটা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে বা যেটা আমার উপকার করতেছে, যে বস্তুটাকে এক জায়গায় স্টেবল রাখতে চাচ্ছে। বাইরের দিকে একটা বল আছে তাড়িৎ চুম্বক, ভিতরের দিকে মহাকর্ষ বলতে আমার এই জায়গায় স্টেবল রাখতে চাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মহাকর্ষ বলটা আসলে এটা থেকে অনেক দুর্বল। আমরা জানি তাড়িৎ চুম্বক বল অনেক শক্তিশালী, মহাকর্ষ বল অনেক দুর্বল। সো মহাকর্ষ বলের একার পক্ষে এটার সামলায় রাখা সম্ভব না। মনে করো এইটা 1000 নিউটন আর এটা 1 নিউটন, সম্ভব না। তার মানে কাইন্ড অফ 1 নিউটন দেয়া যায় কথা, না দেয়া একই কথা। সো এই জায়গাতে যে বলটা লাগে, যেই বলটার জন্য আসলে নিউক্লিয়াসটা একসাথে থাকে, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। ওকে, যেই বলটা এই জায়গাতে লাগে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল, যেই বলটার জন্য প্রোটন দুইটা আসলে একসাথে থাকে। তার মানে মেইনলি আমরা বুঝতে পারতেছি যে একটা নিউক্লিয়াসের কেন্দ্রের মাঝে যে প্রোটনগুলো থাকে তাদেরকে এক জায়গায় বাইন্ড করে রাখার জন্য যেই বলটা লাগে, যে বলটা লাগে সেই বলটা হচ্ছে কি বলতো, আমাদের সবল নিউক্লিয় বল। তার মানে একটা নিউক্লিয়াসের কেন্দ্রে নিউক্লিয়াসটাকে বাইন্ড করে এক জায়গাতে রাখার জন্য যে বলটা লাগে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। ওকে, বুঝে গেছো? কারণ যদি বাইন্ড কেউ না করতো সেটা তো খুইলা আওলা ঝাল হয়ে যাইতো। সো বাইন্ড করার জন্য যে বলটা লাগে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। মোটামুটি ক্লিয়ার? ওকে, আর দুর্বল নিউক্লিয় বলটা এটা আমাদের পড়া লাগবে না। এটা মূলত একটা প্রোটনও অনেকগুলা কণিকা দিয়ে তৈরি। তোমরা যখন আরো বড় হইলেও মূলত এগুলো পড়বা না, কারণ এগুলা যারা ফিজিক্স নিয়ে পড়ে ইউনিভার্সিটিতে তাদের পড়া লাগে যে একটা তোমার প্রোটন কণা কি কি দিয়ে তৈরি, ইলেকট্রন কণা কি কি দিয়ে তৈরি। মৌলিক কণিকা প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, বাট এই প্রোটন আর অনেকগুলা কণিকা দিয়ে তৈরি, অনেক নাম শুনবা। ঠিক আছে? সো ওই কণিকাগুলো একসাথে করে তোমার যে একটা প্রোটন বানাচ্ছে, এই জায়গাতে যে বলটা কাজ করে সেটা হচ্ছে একটা দুর্বল নিউক্লিয় বল। তার মানে সেটা আরো ছোট রেঞ্জে কাজ করে, বুঝতে পারছো? তার মানে প্রোটনের ভিতরে বা একটা কণিকার ভিতরে কাজ করে, মানে আরো ছোট রেঞ্জে কাজ করে। এই কারণে দেখো এটা রেঞ্জটা বা তার যে দূরত্বটা ইন্টারেকশনে সেটা কিন্তু আরো কম। -15 থেকে -18 আরো ছোট রাশি। -15 মনে করো, -15 মানে কি 0.000, মানে 15টা শূন্য দিয়ে তারপর তোমার একটা 1। আর -18 মানে তুমি হচ্ছে 18টা শূন্য দিয়ে তারপর হচ্ছে একটা 1। তার মানে এটাকে আরো ছোট রাশি, তার মানে আরো ছোট রেঞ্জে এটা কাজ করে। ওকে, সো মোটামুটি এতটুকু আইডিয়া রাখলে আমাদের হবে। এখান থেকে তেমন কিছু আসে না। মেইনলি এমসিকিউ আসবে যে মহাকর্ষ বলের পাল্লা কত, নিউক্লিয় বলের পাল্লা কত, তাড়িৎ চুম্বক বলের পাল্লা কত, সবল নিউক্লিয় বলের পাল্লা কত। আরো কিছু এমসিকিউ আসে, জাস্ট নামগুলা মনে রাখবা যে কার কারণে, কোন বাহকের কারণে বলগুলা সৃষ্টি হয়। এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, আর কোনো ভার্সিটিতে বা এইচএসসিতেও আসতে পারে, নাও আসতে পারে, বলা যায় না, বাট মনে রাখাটা একটু ভালো। সো কার জন্য আসলে বলগুলা সৃষ্টি হয় বা বাহক, এই বাহকটা আসলে আমাদের একটু জানতে হয়। জাস্ট একটু মনে রাখবা, আর কিছুই না, জাস্ট নামটা একটু মনে রাখবা। এই বাহকটার নাম কেন এরকম বা কেন এই বাহকের জন্য এই বল, এটা আসলে আমাদের পড়ার বিষয় না। জাস্ট একটু নামটা মনে রাখবা। মহাকর্ষ বল যে বাহকের জন্য সৃষ্টি হয় সেটা হচ্ছে গ্র্যাভিট্রন নামক একটা কণা আছে। কি? গ্র্যাভিট্রন, আমার বানান ভুল হইতে পারে। গ্র্যাভিট্রন নামক একটা কণা আছে। দুর্বল নিউক্লিয় বল যে তোমার বাহকগুলোর জন্য তৈরি সেটা হচ্ছে বোসন নামক কিছু কণিকা আছে। ডাব্লিউ বোসন বা জেড বোসন, এই বোসন কণিকার ইন্টারেকশনের জন্য মূলত তোমার দুর্বল নিউক্লিয় বলটা সৃষ্টি হয়। তাড়িৎ চুম্বক বলটা সৃষ্টি হয় হচ্ছে তোমার যেই বলটার কারণে, সেটা হচ্ছে ফোটন। ওকে, ফোটন নামক একটা কণিকা আছে, সেই কণিকাটার ইন্টারেকশনের ফলে তোমার তাড়িৎ চুম্বক বলটা তৈরি হয়। এবং সবল নিউক্লিয় বলটা যেই কণিকাগুলোর ইন্টারেকশনের জন্য তৈরি হয় তার নাম হচ্ছে ম্যাসন। ওকে, ম্যাসন, বুঝতে পারছো? বা গ্লুয়ন, দুইটা জিনিস আছে, ম্যাসন এবং গ্লুয়ন। এখন এই কণিকাগুলা কি বা আদান বাহকগুলা কি, মানে এই বলগুলার বাহকগুলা কি, এই কণিকাগুলা, এগুলো আসলে আমাদের পড়ার কোনো মানে যুক্তিই নাই আসলে। কারণ এগুলা তোমরা আরো বড় ক্লাসের পড়া, যারা ফিজিক্স নিয়ে পড়বে মূলত তাদের পড়াশোনা জিনিস, ইঞ্জিনিয়ারিং পড়লেও এগুলা জীবনে তোমার লাগবে না। সো মেইনলি হচ্ছে মহাকর্ষ বলটা কোন কণিকাগুলার ইন্টারাকশনের মাধ্যমে তৈরি হয়, এটা হচ্ছে তোমার এখানে বাহক। ওকে, আমি যেটা তোমাকে বললাম যে আসলে প্রত্যেকটা কণার ভিতরেও আরো অনেক কণিকা আছে, প্রোটনের ভিতরেও আরো অনেক কণিকা আছে। ম্যাসনের পরে লিখছি গ্লুয়ন। ওকে, গ্লুয়ন, নিয়ন এ নন আছে না, এর মতো হচ্ছে গ্লুয়ন। ঠিক আছে? সো প্রত্যেকটা কণিকার আরো ছোট ছোট কণিকা হয়, যেগুলোর জন্য আসলে তোমার এই বলগুলা সৃষ্টি হচ্ছে। জাস্ট বাহকের নামগুলো একটু মনে রাখবা। ঠিক আছে? কোনটা সবচেয়ে শক্তিশালী,
সবল নিউক্লিয় বল কোনটা সবচেয়ে কম শক্তিশালী? মহাকর্ষ বল। এবং এই পাল্লাগুলা এবং এই বাহক কণিকাগুলা এতটুকু জানলে এখান থেকে এনাফ। সো এখানে এই পার্টটা মূলত তোমাদের মুখস্থ ভাই, এখানে আসলে বোঝানোর কিছু নাই। এই কণিকা বাহকগুলা এবং পাল্লাগুলা একটু মুখস্থ করতেই হবে, তোমাকে একটু মনে রাখতেই হবে এইটুকু এমসিকিউ এর জন্য। বলো পারবা? বাহকের কাজ হচ্ছে এই বাহকের জন্য বা এদের এই ক্ষুদ্রতম কণিকাগুলোর জন্য আসলে বলটা সৃষ্টি হচ্ছে। বুঝতে পারছো? মনে করতে পারো এরকম যে এটা হচ্ছে বালু, ওই বালু দিয়ে বিল্ডিং বানানোর ফলে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, ব্যাপারটা এরকম যে এই বলটা তৈরি হচ্ছে এই কণিকাগুলোর ইন্টারেকশনের ফলে, এই বাহক কণিকা যেগুলো আছে এদের ইন্টারেকশনের ফলে এই বলগুলো তৈরি হয়। বলো মনে রাখতে পারবা কিনা? এগুলো হচ্ছে অস্থায়ী কণিকা, স্থায়ী কণিকা না। স্থায়ী কণিকা আমরা পাই হচ্ছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, ওইগুলাতে। মনে রাখতে পারবা? ঠিক আছে। সো এগুলা নিয়ে আসলে তোমাদের এত বেশি ঘাটাঘাটি করার দরকার নাই, কারণ এগুলা তোমাদের লাগবেও না, জাস্ট নামগুলা মনে রাখবা। বুঝছো? সো আমাদের স্থায়ী কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, বাট ওইগুলার ভিতরে আরো অনেক অস্থায়ী কণিকা মিলে গঠিত এই স্থায়ী কণিকাগুলো তৈরি হয়। ঠিক আছে? বাহকগুলা কোথায় থাকে? বাহকগুলা থাকে হচ্ছে তোমার একটা মলিকুলের ভিতরে, একটা মলিকুলের ভিতরে থাকে হচ্ছে বাহকগুলা, তোমার একটা প্রোটনের ভিতরে বা ইলেকট্রনের ভিতরে বা নিউট্রনের ভিতরে থাকে বাহক কণিকাগুলা। ঠিক আছে, ওকে। সো মোটামুটি আমাদের এই টাইপটা পড়া শেষ হইলে এখন আমাদের আরেকটা টাইপ পড়া লাগবে, যেটা মূলত কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায় তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, এটা এই অধ্যায়ের বইয়ে দেখবা লেখা নাই, বইয়ে দেখবা লেখা নাই, বাট এই কনসেপ্টটা আসলে খুবই বেশি ইম্পর্টেন্ট। বইয়ে লেখা নাই দেখবা, যে বইয়ে এটা সম্পর্কে আলোচনা করা নাই, কিন্তু এই কনসেপ্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কনসেপ্টটা হচ্ছে যে বলকে আমরা আরো দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কনজারভেটিভ বা সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বল। আরেকটা হচ্ছে অসংরক্ষণশীল বল। এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের ফিজিক্সের, ইন্টার ফিজিক্সের বেস যেটা আছে, এই বেসটা তৈরি করবে, যে কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায় বা মহাকর্ষ অধ্যায় বা এই অধ্যায়, এই সবগুলো অধ্যায়ের বেসটা তৈরি করবে হচ্ছে এইটা, যে সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল এটার মানে কি। এখন আমাকে বলো তো, সংরক্ষণশীল বল এই কথাটা শুনছো কিনা? শোনা উচিত। সংরক্ষণশীল এই কথাটা শুনছো কিনা? এই কথাটা শুনছো কিনা? সংরক্ষণশীল, সংরক্ষণশীল এই কথাটা কই শুনছো আমাকে বলো তো? সংরক্ষণশীল এই কথাটা কই শুনছো বলো তো আমাকে? ভেক্টর চ্যাপ্টার পড়া শেষ না সবার? ভেক্টর চ্যাপ্টার পড়া শেষ না? ভেক্টর চ্যাপ্টার পড়া শেষ? সংরক্ষণশীল কথাটা কই শিখছো? কার্ল যখন 0 হয় তখন একটা ভেক্টর সংরক্ষণশীল থাকে, পড়ছো কিনা? পড়ছো? তোমরা জাস্ট এরকম ভাবে পড়ছো, কার্ল মানে ঘূর্ণনশীলতা, দরজা খুললে কার্ল মানে সংরক্ষণশীল না, দরজা যদি বন্ধ থাকে মানে অঘূর্ণনশীল হয়, তাইলে ভিতরে জিনিসপত্র সংরক্ষণশীল। মানে এই জিনিসটা আসলে তোমার অ্যাকচুয়াল ফিলটা হয় না এই জিনিসটাতেই। ঠিক আছে, আমি তোমাদেরকে অবশ্যই রিকমেন্ড করব আমাদের ওয়েব অ্যাপে যে ভেক্টর চ্যাপ্টারের ক্লাসগুলো অ্যাড করা, এখান থেকে ভেক্টর ক্যালকুলাসের ক্লাসটা অবশ্যই করবা। তুমি ভেক্টর চ্যাপ্টার যেখানেই পড়ো থাকো না কেন, আমাদের প্লে লিস্টের মানে আমাদের এই কোর্সের যে ভেক্টর অধ্যায়টা আছে, ওই ভেক্টর অধ্যায়ের সর্বশেষ লেকচারটা অবশ্যই করবা এই কোর্স থেকে। তুমি ভেক্টর অধ্যায় যেখান থেকে মনে করো শেষ করে ফেলছো, সমস্যা নাই, বাট শেষ লেকচারটা কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স মানে তোমার শেষ লেকচারটা অবশ্যই আমাদের এই কোর্স থেকে তুমি করবা, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে তুমি গেলেই পাবা ভেক্টর চ্যাপ্টারের সর্বশেষ যেই তোমার প্লে লিস্ট মানে ক্লাসটা, সেটাই হচ্ছে তোমার কি এই কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্সের উপর। আমি তোমাদেরকে দেখাচ্ছি ইউটিউবে যে কি লিখবা, ইউটিউবে যে লিখবা ভেক্টর, ভেক্টর এইচএসসি ক্র্যাকার্স, এটা লিখে যখন তুমি সার্চ করবা তখন তুমি আসলে ভেক্টরের প্লেলিস্টটা পেয়ে যাবা। এই প্লেলিস্টের সর্বশেষ লেকচারটা এটা অবশ্যই দেখবা, তুমি যেখানেই ভেক্টর চ্যাপ্টার শেষ করো না কেন, এটা তোমাদের জন্য আমি অবশ্যই মাস্ট ওয়াচ লিস্ট। ওকে, সো সংরক্ষণশীল মানে হচ্ছে যার কার্ল 0, এটা আমরা ওই অধ্যায়ে পড়ছি। এখন সংরক্ষণশীল বল মানে কি? সংরক্ষণশীল বল হচ্ছে ওই বলগুলা যেই বলগুলা দ্বারা কৃত কাজ পথের উপর ডিপেন্ড করে না। আমি যেই কথাটা বলতেছি একটু বোঝার চেষ্টা করো। যেই বল দ্বারা কৃত কাজ, সংরক্ষণশীল বলের সংজ্ঞা হচ্ছে যে বল দ্বারা কৃত কাজ পথের উপর নির্ভর করে না। কিসের উপর? পথের উপর নির্ভর করে না।
নির্ভর করে না, তারা হচ্ছে সংরক্ষণশীল বল। আর যে বল দ্বারা কৃত কাজ পথের উপর নির্ভর করে তারা হচ্ছে অসংরক্ষণশীল বল। বুঝতে পারছো? এখন এটা আমি আরো ডিটেলসে তোমাদের পড়াবো, চিন্তা করিও না। সো এই কনসেপ্ট তোমাদের কাজ, ক্ষমতা, শক্তি, মহাকর্ষ অধ্যায় সব জায়গায় কাজে লাগবে। সো যে বল দ্বারা কৃত কাজ তোমার পথের উপর নির্ভর করে না তারা হচ্ছে সংরক্ষণশীল বল। যে বল দ্বারা কৃত কাজ পথের উপর নির্ভর করে তারা হচ্ছে অসংরক্ষণশীল বল। এখন পথের উপর নির্ভরশীলতাটা আসলে কি বোঝায়? পথের উপর নির্ভরশীলতা আসলে এইটা বোঝায় যে মনে করো যে তুমি একটা বস্তু আছে, এই বস্তুকে h পরিমাণ হাইটে তুলবা, h পরিমাণ হাইটে তুলবা একটা বস্তুকে। এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, বা এখানে একটা বস্তু আছে, এম বড় একটা বস্তু। এটাকে তুমি যদি এই পথ দিয়ে h পরিমাণ উপরে তুলো, যতটুকু কাজ করতে হবে তুমি যদি ভিন্ন একটা পথ দিয়ে এরকম ভাবে ঘুরে নিয়ে এই পজিশনে নিয়ে যাও তবেও তোমাকে একই কাজ করতে হবে। তার মানে এখানের কৃত কাজ আর এখানের কৃত কাজ আসলে সমান। যেই কাজটা হচ্ছে mgh, ছোটবেলা পড়ছো যে h পরিমাণ উচ্চতা নিলে কতটুকু কাজ করতে হয়, mgh পরিমাণ কাজ করতে হয়। ছোটবেলা পড়ছো না এটা, যে h পরিমাণ উপরে নিলে mgh পরিমাণ কাজ করতে হয়। এখন এই কাজটা অবশ্যই এমন একটা কাজ যেই কাজটা তুমি যেই রাস্তা দিয়েই নাও না কেন কাজটা কিন্তু সেম হয়। তুমি যদি একটা ঢালু পথে h পরিমাণ উপরে তুলো, একটা ঢালু পথে তুমি যদি h পরিমাণ উপরে তুলো, ছোটবেলায় পড়ছো এগুলা, যে একটা ঢালু পথে তুমি যদি h পরিমাণ উপরে তুলো, মনে করো এটা একটা ঢালু পথ, এই ঢালু পথে তুমি যদি h পরিমাণ উপরে তুলো, কাজ কি ডিফারেন্ট করতে হবে। মনে করো এখানে m পরিমাণ একটা ভর আছে, তুমি h পরিমাণ তুলতেছো, কাজ তো mgh করতে হবে। তুমি সরাসরি তুলো আর ঢালু পথে তুলো, তাহলে এটা কি পথের উপর ডিপেন্ড করতেছে, তুমি কোন দিক দিয়ে যাচ্ছ এটার উপর ডিপেন্ড করতেছে? বলো তো, কোন দিক দিয়ে যাচ্ছ এটার উপর ডিপেন্ড করতেছে? করতেছে না। তার মানে এই যে তুমি কাজটা করতেছো, এই কাজটা পথের উপর ডিপেন্ড করতেছে না, মানে তুমি যে দিক দিয়ে যাচ্ছ কাজটা সেম হচ্ছে। তার মানে এই কাজগুলোকে আমরা কি বলবো? পথ ডিপেন্ডেন্ট না, বা পথের উপর নির্ভর না, বা পথের উপর নির্ভরশীল না। তার মানে এই যেই বলগুলোর জন্য এইরকম পথের উপর নির্ভরশীল না এরকম কাজ আমরা পাই, ওই বলগুলোকে বলি আমরা সংরক্ষণশীল বল। তার মানে এখানে কোন ক্ষেত্রে বা কোন বলের ক্ষেত্রের মাঝে বা কোন বলের ক্ষেত্রে আমরা কাজটা করছি বলতো? মহাকর্ষ বলের ক্ষেত্রে, তাই না? এখানে মহাকর্ষ বল ছিল, মহাকর্ষ বলের জন্য আমরা হচ্ছে একটা বল প্রয়োগ করে কাজটা করছি। তার মানে এই বলটা আসলে কি, এই জায়গায় বলটা আসলে কোনটা? mg বলের ক্ষেত্রে আমরা কাজ করছি, তাহলে এই বলটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা বলবো সংরক্ষণশীল। তার মানে যে বল দ্বারা কৃত কাজের জন্য বা যে বল দ্বারা কৃত কাজ পথের উপর নির্ভর করে না, তার মানে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ পথের উপর নির্ভর করে না, তাইলে মহাকর্ষ বল একটা সংরক্ষণশীল বল। যে বল দ্বারা কৃত কাজ পথের উপর নির্ভর করে না, যেই রাস্তা দিয়ে যাও কাজ সেম, তাহলে ওই বলটাকে আমরা বলবো সংরক্ষণশীল বল। ক্লিয়ার? তাহলে এই জায়গাতে মহাকর্ষ বলকে আমরা কি বলবো? মহাকর্ষ বলকে আমরা কি বলবো? মহাকর্ষ বলকে আমরা কি বলবো? সংরক্ষণশীল বল। এরকম আরো অনেক বল আছে, যেমন তাড়িৎচুম্বক বল বা তড়িৎ বল, যেটাই তুমি বলো না কেন, ওই তড়িৎ বল এটা কি বলতো? এটা হচ্ছে কি একটা সংরক্ষণশীল বল। বুঝতে পারছো? তার মানে যে বল দ্বারা কৃত কাজ পথের উপর নির্ভর করে না, তুমি এই দিক দিয়ে নাও, সোজা নাও, ডিরেক্ট নাও, কাজ সেম, mgh পরিমাণ কাজই তোমার করা লাগতেছে। তার মানে এটা এই বলের কাজটা পথের উপর নির্ভর করতেছে না। মহাকর্ষ বলের জন্য যে কাজটা এটা পথের উপর নির্ভর করতেছে না, তার মানে মহাকর্ষ বলটা সংরক্ষণশীল বল। অন্যভাবে এই জিনিসটাকে থিঙ্ক করতে পারো এইরকম ভাবে, যেখানে আসলে তোমার শক্তির অপচয় হয় না, ওই রকম সিস্টেমকে সংরক্ষণশীল বল বলে। বাট ওই লজিকটা আসলে সাম কাইন্ড অফ বলতে পারো যে ইনভ্যালিড হয়ে যায় কিছু কিছু কেসে। সবচেয়ে ভালো সংজ্ঞা হচ্ছে যে যেই বল দ্বারা কৃত কাজ পথের উপর নির্ভর করে না তাকে আমরা বলি সংরক্ষণশীল বল। ওকে, পথের উপর নির্ভর করে না মানে তুমি কোন পথ দিয়ে নিয়ে যাচ্ছ তার উপর নির্ভর করে না, ওই বলগুলোকে বলি আমরা সংরক্ষণশীল বল। বেসিক ভাবে বা তুমি উপলব্ধি করার জন্য এইভাবে চিন্তা করতে পারো, যেখানে শক্তির অপচয় হয় না ওই বলগুলোকে সংরক্ষণশীল বল বলি। ঠিক আছে? তড়িৎ বলের একটা ক্ষেত্রে এক্সাম্পল, তুমি তড়িৎ বলের ক্ষেত্রে এক্সাম্পল দাও। তুমি এটা তড়িৎ স্থির তড়িৎ অধ্যায়ে পড়বা। মনে করো এখানে প্লাস আধান আছে, এই জায়গাতে একটা বস্তু এখান থেকে এখানে নিয়ে যাও, তোমার যে পরিমাণ কাজ করতে হবে এদিক দিয়ে এখানে নিয়ে যাও, একই পরিমাণ কাজ করতে হবে। ঠিক আছে? সো এটা তোমরা স্থির তড়িতে পড়বা আরো ভালো করে। এখন অসংরক্ষণশীল বলগুলা কোনগুলা? যেগুলার পথের উপর নির্ভর করে, যে বলগুলা কৃত কাজগুলা পথের উপর নির্ভর করে। তুমি এক এক রাস্তা দিয়ে যাবে, এক এক রকম বল লাগবে। কেমন? মনে করো যে এটা একটা টেবিল, কি এটা একটা টেবিল, ঠিক আছে? এটা একটা টেবিল, দাঁড়াও টেবিল আঁকা তো হয় নাই,
এটা একটা মনে করো টেবিল, ওকে, এটা একটা টেবিল, টেবিলের পায়া কি, এটা মনে করো পায়া। এই টেবিলের উপর এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে নিয়ে তুমি এই জায়গাতে নিয়ে যেতে চাচ্ছ। এখানে কি আছে বলতো, ঘর্ষণ বল আছে। এই টেবিলে কি আছে বলতো, ঘর্ষণ বল আছে, এফ কে ঘর্ষণ বল আছে। তাইলে এই এস পরিমাণ ডিস্টেন্স বা এই এস পরিমাণ পথ নিয়ে যেতে তোমার যে পরিমাণ কাজ করতে হবে, তুমি যদি এই বস্তুটাকে এই দিক দিয়ে ঘুরে নিয়ে যাও, মনে করো এই টেবিল বরাবর এই দিক দিয়ে আনলা, এখানে আনলা, এখানে আনলা, তারপর এখানে নিয়ে গেলা, তোমার কি আরো বেশি পথ ট্রাভেল করতে হচ্ছে না? আরো অনেক বেশি দূরত্ব ট্রাভেল করতে হচ্ছে না? অনেক বেশি পথ ট্রাভেল করতে হচ্ছে না? তাইলে তোমার ঘর্ষণ বলকে আরো বেশি সময় ধরে লাগবে না? ঘর্ষণ বলতে আরো অনেক বেশি সময় ধরে লাগবে। তার মানে ঘর্ষণ বলটা যেহেতু আরো বেশি সময় ধরে লাগতেছে, তার মানে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজটা এক একটা পথে এক এক রকম হয়ে যাচ্ছে। তাইলে এই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজটা যেহেতু পথের উপর ডিপেন্ড করতেছে, এক একটা পথে এক এক রকম হয়ে যাচ্ছে, পথ ভেদে কাজটা ভিন্ন হয়ে যাচ্ছে, তার মানে এই ঘর্ষণ বলটাকে আমরা বলবো কি, একটা অসংরক্ষণশীল বল। বুঝতে পারছো? জিনিসটা চিন্তা করো এরকম ভাবে যে একটা রাস্তায় ঘর্ষণ আছে, তুমি একটা গাড়ি দিয়ে সোজা যাচ্ছ, যতটুকু তেল খরচ হবে, যদি ঘুইরা যাও তেল আরো বেশি খরচ হবে, কারণ বেশি ঘুইরা গেলে বেশি ঘর্ষণ বলের বিপরীতে তোমার কাজ করতে হবে। তার মানে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজটা কি, অসংরক্ষণশীল। তাইলে একটা সেন্সে এইভাবে ফিল করতে পারো যে যেখানে তোমার হচ্ছে শক্তি অপচয় হচ্ছে, ঘর্ষণের বিপরীতে যে শক্তিটা অপচয় হচ্ছে, এই শক্তিটা তুমি আবার লাভ করতে পারবে না, এটা কাইন্ড অফ চলেই যাচ্ছে, ব্যয়ী হয়ে যাচ্ছে, এই শক্তিটা আর কোন সময় লাভ করা যাবে না। তার মানে ওই ক্ষেত্রগুলোকে আমরা বলি হচ্ছে অসংরক্ষণশীল বল। তার মানে এই সেন্সে আমাদের ঘর্ষণ বল, তারপর ড্র্যাগ ফোর্স, এই ফোর্সগুলা কি বলতো, এই ফোর্সগুলো অসংরক্ষণশীল। বুঝতে পারছো? তার মানে যে বল দ্বারা কৃত কাজ পথের উপর নির্ভর করে না, ওই বলটাকে বলি আমরা সংরক্ষণশীল বল। যে বল দ্বারা কৃত কাজ পথের উপর নির্ভর করে, ওই বলগুলাকে বলি আমরা অসংরক্ষণশীল বল। সো এগুলা আরো ডিটেলসে বোঝানো যায় হচ্ছে তুমি যখন বড় ক্লাসে উঠবা, কার্ল জিনিসটাকে আরো ভালো করে বুঝবা, তখন জিনিসটাকে আরো বোঝানো যায় যে সংরক্ষণশীল বল কখন পাই আমরা, যখন একটা বলের কার্ল 0 হয়। এখন কার্ল 0 হইলে কেন সংরক্ষণশীল হয় এটাও প্রমাণ করা যায়, যেহেতু ভিন্ন পথে নিলে কাজটা একই হচ্ছে, ওইটাকে বেস ধরে প্রমাণ করা যায় যে কার্লটা 0 হইলেই সংরক্ষণশীল হয়। বাট ওই প্রমাণে আমরা যাব না, আপাতত এতটুকু মনে রাখো যে সংরক্ষণশীল বল হচ্ছে ওই বলগুলা যেগুলা আমি ভিন্ন পথে নিলেও কাজটা সেম হচ্ছে। জাস্ট এতটুকু তো বুঝছো, যেখানে ভিন্ন পথে নিলেও কৃত কাজটা সেম হচ্ছে। সো যেই বলগুলোর জন্য এরকম হয় ওইগুলো হচ্ছে সংরক্ষণশীল বল। আর যেই বলগুলোর জন্য ভিন্ন পথে নিলে ভিন্ন কাজ করতে হয়, ওই বলগুলোকে বলি আমরা অসংরক্ষণশীল বল। বলো বুঝতে পারছো? ক্রিস্টাল ক্লিয়ার কিনা আমাকে বলো তো, একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা? এই জিনিসটা আমরা পড়াচ্ছি না, এই জিনিসটা প্রমাণ করা যায়, বাট এখন দেখাচ্ছি না, লাগবেও না এই জিনিসটা। ওকে, বলো তো ক্রিস্টাল ক্লিয়ার কিনা? ক্লিয়ার? সো ফিজিক্সের বেসিক জিনিসটা তোমরা তো এতদিন পটেনশিয়াল এনার্জি পড়ছো, যে তোমার ভিতরে যে এনার্জিটুকু জমা থাকে, অন্তস্থ শক্তি বা পটেনশিয়াল এনার্জি, ওই এনার্জিটা শুধুমাত্র এই বলগুলোর জন্য থাকবে। তার মানে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি শুধুমাত্র এই বলগুলোর ক্ষেত্রে থাকবে। তার মানে এই বলগুলোর জন্য পটেনশিয়াল এনার্জি ডিফাইন্ড না, আনডিফাইন্ড। তার মানে পটেনশিয়াল এনার্জির কাজ কারবার বা আলোচনা আসবে যখন সংরক্ষণশীল বল দিয়ে কাজ কারবার করবা। তার মানে এই জায়গাতে তোমার বিভব শক্তি বা পটেনশিয়াল নিয়ে কাজ কারবার করবা। ওকে, পটেনশিয়াল এনার্জি নিয়ে কাজ কারবার করবা। ওই রকম কেসে পটেনশিয়াল এনার্জির কোনো সংজ্ঞাই নাই। অসংরক্ষণশীল বলে পটেনশিয়াল এনার্জি বলতে কিছুই নাই। এই সকল কেসে তোমার পটেনশিয়াল এনার্জি থাকে। ব্যাপারটা দেখো এরকম, একটা বস্তুকে এইচ পরিমাণ উপরে তোলো, তার মধ্যে কিছু বিভব জমা হয়, ছাইরা দিলে আবার গতিশক্তি অর্জন হয়। এগুলা কাজ কত শক্তি অধ্যায় আরো ভালো করে পড়বা। সো আমি পড়াই, সিয়াম পড়াই, বা আমি মহাকর্ষ চ্যাপ্টার পড়াইলে ওইখানে আরো ভালো করে পড়াবো। সো বিভব শক্তি শুধুমাত্র সংজ্ঞায়িত কার জন্য? সংরক্ষণশীল বলের জন্য। বুঝা গেছে? তার মানে একটা সংরক্ষণশীল বলের ক্ষেত্রে, মনে করো মহাকর্ষ ক্ষেত্রে, তুমি যদি একটা বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নাও, তার মধ্যে বিভব শক্তি জমা হবে, ছাইরা দিলে বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর হবে। একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে বা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নাও, তার মধ্যে বিভব শক্তি জমা হবে, ছাইরা দিলে গতিশক্তি অর্জন হবে। তোমাদের মধ্যে কখনো প্রশ্ন আসছে যে একটা বস্তু রাস্তার মধ্যে ঘর্ষণ আছে, এই বস্তুটারে এখান থেকে এখানে নিলে কেন তার মধ্যে বিভব শক্তি জমা হয় না?
কেন এবার শুধুমাত্র মহাকর্ষ বলের ক্ষেত্রে বিভব শক্তি জমা হয়? একটা রাস্তার মধ্যে একটা বস্তুকে নিলে কেন তার মধ্যে বিভব শক্তি জমা হয় না? একটা রাস্তার মধ্যে একটা বস্তুকে নিলে, মনে করো একটা রাস্তা, এই রাস্তার মধ্যে একটা বস্তুকে এখান থেকে এখানে নিলে কেন তার মধ্যে বিভব শক্তি জমা হয় না? জিনিসটা তো সেমই। তুমি একটা বস্তুকে উপরে নিচ্ছ আর ওইখানে সোজা নিচ্ছ, তাই না? তুমি তো কাজ করতেছো, দুইটা ক্ষেত্রেই তো তুমি কাজ করতেছো। এখানে তুমি ফ্রিকশন বলের বিপরীতে কাজ করতেছো, এখানে গ্র্যাভিটি ফোর্সের বিপরীতে কাজ করতেছো, তাই না? এমজির বিপরীতে কাজ করতেছো, দুই জায়গাতেই তো তুমি কাজ করতেছো। কিন্তু এই জায়গাতে পটেনশিয়াল জমা হয় না বা বিভব শক্তি জমা হয় না, এই জায়গাতে কেন জমা হয়? এরকম প্রশ্নগুলো মনে আসছে? এরকম প্রশ্নগুলো মনে আসছে কখনো? এরকম প্রশ্নগুলো মনে আসা উচিত। এই কারণে এই জায়গাতে পটেনশিয়াল জমা হয় নাই, কারণ এই জায়গাতে ঘর্ষণ বলটা অসংরক্ষণশীল বল। বাট এই জায়গাতে যে তোমার এমজি বা গ্র্যাভিটি বলটা বা মহাকর্ষ বলটা, এটা একটা সংরক্ষণশীল বল, এই কারণে এই জায়গাতে পটেনশিয়াল জমা হয়েছে। বলো তোমাদের বেসিকটা ক্লিয়ার কিনা? বলো তোমাদের বেসিকটা ক্লিয়ার কিনা? তোমাদের বেসিকটা ক্লিয়ার কিনা বলো। আজকের ক্লাস এখানেই শেষ করে দিব, একটু আর লাগবে আর কি। সো এটা মূলত এই অধ্যায়ের কনসেপ্ট না, ওভারঅল পুরো এই অধ্যায়ের কনসেপ্ট না, বাট আমরা যেহেতু বলের ক্লাসিফিকেশন নিয়ে কথাবার্তা বলতেছি তাই তোমাদের জাস্ট বলে রাখা, কিন্তু প্রকৃতপক্ষে এটা কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায় তোমাদের আরো ভালো করে পড়াবে। ওকে, বাট একটা বেসিক প্রশ্ন তোমাদের যে আলোচনার যে পটেনশিয়াল জিনিসটা কখন আলোচনা করব? যখন এটা সংরক্ষণশীল বল বা যেই বল দ্বারা কৃত কাজ পথের উপর নির্ভর করে না, ওই বল দ্বারা কৃত কাজগুলোর মধ্যেই আমাদের পটেনশিয়ালের কথাবার্তা আসবে। ওই বল দ্বারা কৃত কাজগুলোর মধ্যে আমাদের পটেনশিয়ালের ব্যাপারগুলো আসবে। ওকে, ওই বলগুলোর মধ্যে পটেনশিয়ালের কথাবার্তা আসবে, যেখানে বল শক্তি অপচয় হচ্ছে বা তোমার যেই বল দ্বারা কৃত কাজ পথের উপর ডিপেন্ড করতেছে। পথের উপর ডিপেন্ড করা মানে শক্তির অপচয় হচ্ছে, শক্তির অপচয় কম হচ্ছে আর বেশি হচ্ছে, একটা রাস্তায় কম হচ্ছে আর একটা রাস্তায় বেশি হচ্ছে, এই কারণে এক এক রকম কাজ লাগতেছে। তার মানে যেই সকল কৃত কাজে, যেই বল দ্বারা কৃত কাজে পথের উপর ডিপেন্ড করতেছে, মানে ওই জায়গাতে শক্তির অপচয় হচ্ছে, ওই বলগুলোর ক্ষেত্রে আমরা কোনো পটেনশিয়াল এনার্জি ডিফাইন করি না, বা পটেনশিয়ালটা বা বিভবটা এই সকল বলের জন্য সংজ্ঞায়িতই না, শুধুমাত্র সংরক্ষণশীল বলের জন্য সংজ্ঞায়িত। ওকে, ঠিক আছে। তাইলে আজকে আমাদের এতটুকুই থাকুক আজকের ক্লাসে। ভাবছিলাম আরো অনেক কিছু পড়াবো, মানে একদম ফ্রি বডি ডায়াগ্রাম পর্যন্ত শেষ করব, বাট সামহাও হয় নাই। যাই হোক, বাট আমরা যতটুকু পড়ছি খুব সুন্দর করে মানে জিনিসটাকে বুঝে উপলব্ধি করে জিনিসগুলোকে শিখতে পারছি আশা করি। ঠিক আছে, সো আজকের ক্লাস এ পর্যন্তই থাকুক। ভাইয়া কনজারভেটিভে কেন এনার্জি ওয়েস্ট হয় না, এটা একটু আবার বলবেন প্লিজ। আচ্ছা, কনজারভেটিভে কেন এনার্জি ওয়েস্ট হয় না, সো এটা বোঝার জন্য তোমাকে এই কার্ল কেন জিরো হচ্ছে এটার একদম ডিপে যাইতে হবে, বুঝতে পারছো? আপাতত মাইনা নাও, আমার কথাটা মাইনা নাও, কারণ আমি যদি প্রমাণ করে দেখাইতে যাই যে কেন ভিন্ন পথে গেলে সেম পরিমাণ কাজ হয়, কেন এনার্জি লস হয় না, ওটা দেখাইতে গেলে এখন অনেক বড় একটা ডেরিভেশন হয়ে যাবে, যেটা তোমাদের দরকার নেই, যেটা তোমাদের লাগবে না। বাট এতটুকু আমার উপর বিশ্বাস রাখো যে তুমি যদি একটা সংরক্ষণশীল বল, যেখানে হচ্ছে যেই পথেই যাও কৃত কাজ সেম, এইরকম একটা ডেফিনেশন ধরে বা এইটুকুকে ধরে তুমি যদি ডিরাইভ করো, তাহলে তুমি এটা প্রমাণ করতে পারবা যে কার্ল জিরো হইলেই সংরক্ষণশীল, বা সংরক্ষণশীল হইলে এখানে কোনো শক্তির অপচয় হয় না, এটা তুমি ডিরাইভ করতে পারবে। বাট আমাদের এই অধ্যায়ের স্বার্থে আমরা সেটা দেখাচ্ছি না, কারণ এই অধ্যায়ের বইয়েও দেখবা এই জিনিসটা নাই। সো এই অধ্যায়ের স্বার্থে আমরা জিনিসটা দেখাচ্ছি না, বাট তোমাদের বেসিকটা যেন একটু স্ট্রং থাকে এটার জন্য জাস্ট এটা দেখানো যে সংরক্ষণশীল বল ওইগুলা যেগুলো পথের উপর ডিপেন্ড করে না, ওইগুলোর ক্ষেত্রে শুধু পটেনশিয়ালটা সংজ্ঞায়িত বা বিভব শক্তিটা সংজ্ঞায়িত, আর যেগুলো পথের উপর ডিপেন্ড করে বা যেখানে শক্তির অপচয় হচ্ছে ওইগুলোর জন্য পটেনশিয়াল এনার্জিটা বা বিভব শক্তিটা সংজ্ঞায়িত না। জাস্ট এতটুকু জানলে আমাদের এই অধ্যায়ের মোটামুটি হয়ে যাবে। আর তুমি যেটা বলছো এটা ডিরাইভ করে দিতাম যদি এই অধ্যায়ের কন্টেন্টের মধ্যে সেটা থাকতো। ওকে, সো সেটা আমাদের জন্য দরকার নাই, ঠিক আছে তো কি? ওকে, সো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। সো আশা করি খুব সুন্দর করে যতগুলো টপিক আমরা পড়াইছি প্রত্যেকটা টপিক খুব ভালো করে বুঝছো। আমাকে একটু জানাও যে সবকিছু ক্লিয়ার কিনা, আজকে যে যতগুলো টপিক পড়াইছি সবগুলো টপিক একদম ক্লিয়ার কিনা। নেক্সট ক্লাসে আমরা আরো অনেক কিছু পড়বো, আমরা ওই যে এই জিনিসগুলো আরো ক্লিয়ার করব, যে এখানে আসলে কার উপর বল কোন দিকে লাগে, এই জিনিসগুলো নিউটনের থার্ড লতে আরো বেশি ক্লিয়ার করব আমরা। ওকে, সো আজকে এইটুকু যদি কেউ নাও বুঝো নেক্সট ক্লাসে শিখতে পারবা। বলো ক্লিয়ার? আজকের ক্লাসের প্রত্যেকটা টপিক একদম ক্লিয়ার? তোমাদের কাছে কেমন লাগছে? ভালো লাগছে? ঠিক আছে, তোমাদের সবাইকে নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ দিব, এবং এই ক্লাস লাইভটা আমাদের ফেসবুকেও পেয়ে যাবা, আমার যে লাইভটা হচ্ছে এই লাইভের ক্যাপশনে পেয়ে যাবা ক্লাস শেষে, এবং আমাদের ওয়েবেও পেয়ে যাবা। সো এখন কারো যদি কোনো প্রশ্ন থাকলে জুমে এসে করতে পারো, ফেসবুকে লাইভটা আমি ইন করে দিচ্ছি, জুমে এসে করতে পারো। ভাই কিভাবে নোট করব
এই যে পিডিএফটা তো আমি দিয়ে দিব, এটার পিডিএফটা দিয়ে দিব, এটা দেখে দেখে তুমি নোট করতে পারো তোমার খাতায়, যেটা তোমার পরবর্তীতে কাজে লাগবে। ওকে, রেকর্ডেড এখনই আপলোড পেয়ে যাবা। সো আমি তোমাদের ভয়েস পারমিশন দিচ্ছি, যাদের কোনো প্রশ্ন আছে তোমরা কাইন্ডলি হ্যান্ড রাইজ করো। আমি তোমাদের ভয়েস পারমিশন দিচ্ছি, যাদের কোনো প্রশ্ন আছে তোমরা কাইন্ডলি হ্যান্ড রাইজ করো। হ্যান্ড রাইজ তো করতে পারো, জুমের মধ্যে দেখো নিচে একটা হাত উপর করার একটা জিনিস আছে, বা মোরের মধ্যে গেলে তুমি পাবা। ওকে, সুদীপ্ত কথা বলতে পারো। ভাইয়া গতিবিদ্যা তো শেষ হয় না, এখন নিউটনীয় বলবিদ্যা যদি না পড়ি তাহলে সমস্যা হবে? না, সমস্যা নেই, তুমি তো বেসিক জিনিস জানো, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এর স্কয়ার, আর এ ইকুয়ালস টু তোমার ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এগুলো তো জানো, এগুলো জানলেই হয়েছে, আর কিছু লাগবে না। বুঝছো, এসিতে যেই পরিমাণ গতি পড়ছো ওইটুকু দিয়ে নিউটনিয়ান বলবিদ্যা পড়া শুরু করা যাবে, কোনো সমস্যা নেই। সো গতিবিদ্যা যদি কেউ নাও পড়ে থাকো তুমি অতটা পড়তে পারবে। ওকে, ঠিক আছে সুদীপ্ত, উত্তর পাইছো? নাই? আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে চ্যাট বক্সে বলো যে ভাই প্রশ্ন নাই, সবকিছু বুঝছি, বাকি প্রশ্ন থাকলে তাহলে নেক্সট ক্লাসে করো। ওকে, ক্লিয়ার সবাই? কেউ হ্যান্ড রাইজ করতেছো না দেখতেছি। ওকে, ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ লাইভে ক্লাস করার জন্য, কারণ তোমাদের সাথে যদি কমিউনিকেট করে যে নামগুলো পড়তেছি, শেষের ক্ষেত্রে মানে ক্লাস শেষ করতে দেখা যাবে যে নাম মুখস্থ হয়ে গেছে। সো নামগুলো যে পড়তেছি, তোমাদের সাথে ইন্টারাকশন করে ক্লাসটা হচ্ছে, মনে হচ্ছে যে তোমাদের বাসায় এসে পড়াচ্ছি। আমার কাছেও মনে হচ্ছে, তোমাদের কাছেও মনে হচ্ছে, যে একজন বলতেছে নাস্তা নিয়ে আসা নাই, আর আমি তাদের নাম ধরে রাখছি। সো কাইন্ড অফ বাসায় এসে পড়ানোর মতোই। সো লাইভে ক্লাসটা করবা ইনশাল্লাহ, খুব সুন্দর করে তুমি হচ্ছে প্রত্যেকটা জিনিস বুঝতে পারবা, এন্ড মনে হবে যে আমি তোমার বাসায় এসেই পড়াচ্ছি। ওকে, সো লাইভে ইন্টারাকশন করবা, লাইভে ক্লাস করবা, ইনশাল্লাহ খুব সুন্দর করে আমরা অধ্যায়টা শেষ করতে পারবো। আল্লাহ হাফেজ, দেখাবে নেক্সট ক্লাসে, বাকি টপিকগুলো খুব ভালো করে পড়বো। এবং এই ক্লাসটা বই পড়ার সময়, এখন তো বইটা রিডিং পড়বা, বই পড়ার সময় তুমি যখন কোনো প্রবলেম ফেস করবা ওইটাও নেক্সট ক্লাসে আস্ক করতে পারো আমাকে। সো বইটা রিডিং পড়বা, যতটুকু আমরা পড়ছি বলের ক্লাসিফিকেশন পর্যন্ত একটু রিডিং পড়বা। ওকে, ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।